আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 3টা চ্যাপ্টার করাবো। একটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট পেপারের একটা সেকেন্ড চ্যাপ্টার, একটা থার্ড চ্যাপ্টার। তো পড়ানোর আগে আমি আমার নিজের সম্পর্কে বলি। আমি হচ্ছে তাসিন সিয়াম। আপনারা চাইলে আমাকে সিয়াম ভাইয়া বলে রাখতে পারেন। আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ালেখা করছি, আপনারা অস্ট বলেন যেটাকে। তো আর কিছু না বলে শুরু করি ডিরেক্ট পড়ায়। তো আপনাদের যে ফার্স্ট চ্যাপ্টার আছে বা চ্যাপ্টার 1 যেটা, সেই চ্যাপ্টার নাম হচ্ছে সেফ ইউজ অফ ল্যাবরেটরি। ওকে, এই চ্যাপ্টারটা আপনারা দেখছেন এইচএসসি সময় তেমন একটা ইম্পর্টেন্ট ছিল না। এই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে তেমন একটা কোয়েশ্চেন আসে না বা তেমন কিছু নাই এই চ্যাপ্টারে। তো এই চ্যাপ্টারটা চাইলে আপনারা হাজারি স্যারের বুক থেকে রিডিং করে নিতে পারেন। এই চ্যাপ্টার থেকে তেমন একটা কোয়েশ্চেন হয় না। আচ্ছা, দেন আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। নেক্সট চ্যাপ্টার হচ্ছে কি আপনাদের চ্যাপ্টার 2 কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। আচ্ছা, এই চ্যাপ্টারে আমি কয়েকটা টাইপ ভিত্তিক পড়াবো, টাইপ ভিত্তিক করে পড়াবো। যার মধ্যে টাইপ 1 এর মধ্যে আছে হচ্ছে মেইন পার্টিকেলস, রাদারফোর্ড অ্যান্ড বোরস অ্যাটমিক মডেল। আচ্ছা, তো আপনারা তো অ্যাটমিক মডেল পড়ছেন, ক্লাস 9-10-এও পড়েছেন, ক্লাস ইন্টারেও পড়েছেন, 11-12-এ। তো আপনারা কি জানেন, রাদারফোর্ড পরমাণু মডেলে রাদারফোর্ড সাহেব 1911-এ একটা বিখ্যাত এক্সপেরিমেন্ট চালাইছে, সেটাকে হচ্ছে গিয়ে স্বর্ণপাত পরীক্ষা বলে। সেটাতে আপনারা কি দেখছেন, একটা হচ্ছে কম্পোসাইট দিয়ে বা হিলিয়াম 2+ একটা আলো বিচ্ছুরিত করছে স্বর্ণপাতের উপর বিচ্ছুরিত করে দেখছে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, মানে আলোটা বের হয়ে গেছে। বাট মিডল বরাবর যে আলোটা গেছে, সেই আলোটা অপোজিট দিয়ে বিচ্ছুরিত হয়নি বা রিফ্লেক্ট করে গেছে বা আলোটা যায় না। তো সেক্ষেত্রে উনি কিছু ডিসিশনস আমাদের দিছে যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, এবং পরমাণুর এই যে অধিকাংশ স্থান ফাঁকা থাকার পরও ঠিক মাঝ বরাবর বা মিডল সাইডে আপনাদের নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসে হচ্ছে কি থাকে, এই নিউক্লিয়াসে আপনাদের প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, এবং এই প্রোটন নিউট্রনের চারিদিকে পরমাণুকে কেন্দ্র করে বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে আপনাদের ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। তো আমরা একটা অ্যাটমিক মডেলে যদি পার্মানেন্ট পার্টিকেলস নিয়ে বা মেইন পার্টিকেলস নিয়ে আলোচনা করি, তাহলে সেখানে হবে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আচ্ছা, ইলেকট্রনের কিন্তু আমরা চার্জ জানি, ইলেকট্রন সবসময় পজিটিভ চার্জযুক্ত হয়। ইলেকট্রন সবসময় নেগেটিভ চার্জযুক্ত হয়। মাই মিস্টেক, ইলেকট্রন সবসময় নেগেটিভ চার্জযুক্ত হয়। আর আমাদের যে প্রোটন সবসময় পজিটিভ চার্জযুক্ত হয়, এবং নিউট্রন সাধারণত চার্জহীন হয়। আচ্ছা, এখন আসি আমাদের এই চার্জগুলোর মান কত। ইলেকট্রনের চার্জের মান হচ্ছে -1.6 × 10⁻19 কুলম, প্রোটনের চার্জ হচ্ছে +1.6 × 10⁻19 কুলম, এবং নিউট্রনের চার্জ হচ্ছে 0। ওকে, এখন আপনারা এখানে একটু দেখেন খেয়াল করে যে ইলেকট্রন এবং প্রোটন কিন্তু সমান চার্জ, বাট একজন আরেকজনের বিপরীত চার্জযুক্ত। এর কারণ কি আপনারা কেউ বলতে পারবেন? হ্যাঁ, এখন আপনারা জানেন অ্যাটম বা পরমাণু সাধারণত চার্জহীন হয়। এর কারণ কি, একটা পরমাণুতে সাধারণত ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সেম হয়, এবং এদের যেহেতু সেম চার্জযুক্ত, তাই সেম চার্জ মানে মানটা সেম, বাট কি সাইনটা ডিফারেন্ট। তার মানে কি, এটা একজন আরেকজনের সাথে ডিকম্পোজড হয়ে যাচ্ছে বা কাটাকাটি হয়ে যাচ্ছে, যার কারণে পরমাণুর সামগ্রিক চার্জ 0 হয়। তো আপনাদের যদি আমি জিজ্ঞেস করি পরমাণুর সামগ্রিক চার্জ বা অ্যাটমের সামগ্রিক চার্জ 0 হয় কেন, আপনারা অবশ্যই বলতে পারবেন, তাই না? আচ্ছা, এখন হচ্ছে ম্যাস। তো ম্যাস হচ্ছে ইলেকট্রনের ম্যাস আমার 9.1 × 10⁻31 কেজি, প্রোটনের ম্যাস হচ্ছে 1.67 × 10⁻27 কেজি, এবং নিউট্রনের চার্জ হচ্ছে 1.675 × 10⁻27 কেজি। আপনাদের যে আমি চার্জ আর ম্যাসের মানগুলো পড়াইলাম, সেটা আপনাদের মুখস্থ রাখতে হবে। বিভিন্ন ভার্সিটিতে, বিশেষ করে অস্টেও আপনাদের কিন্তু এইসব চার্জ এবং ম্যাসের মানটা কিন্তু দেয় এমসিকিউ। এক্ষেত্রে আপনাদের মুখস্থ করতে বলবো, চাইলে ক্যালকুলেটারে আপনারা দেখবেন,
ক্যালকুলেটর আপনারা দেখবেন যে ইয়া আছে আপনাদের কি বলে কনস্ট্যান্ট পার্টে দেখবেন হচ্ছে এগুলো দেয়া আছে, বাট আমি পার্সোনাল প্রেফার করবো মুখস্থ করে ফেলার জন্য, কারণ এতে আপনার টাইম সেভ হবে। আপনি ক্যালকুলেটার চেপে চেপে পরীক্ষার হলে বের করবেন, আপনার একটা টাইম লস, তাই না? এমসিকিউর জন্য সাধারণত কম টাইম পাওয়া যায়। তো রাদারফোর্ড সাহেব কিন্তু 1911 সালে এই অ্যাটমিক মডেলের প্রস্তাবনা করেন। আবার আমাদের যে পরমাণু আছে বা অ্যাটমে কিছু টেম্পোরারি এলিমেন্টস বা পার্টিকেলস পাওয়া যায়, সেগুলোকে নিউট্রিনো, মেসন এবং বোসন বলে। আচ্ছা, তো এখন আসছে হচ্ছে রাদারফোর্ড সাহেব যে আমাদের পরমাণু মডেলের ব্যাখ্যাগুলো দিছে, সেই তার সিদ্ধান্ততে কিছু সীমাবদ্ধতা ছিল। তো এই সীমাবদ্ধতাকে ঠিক করে বোর সাহেব 1913-এ আরেকটা রাদারফোর্ড মানে আরেকটা অ্যাটমিক মডেল প্রস্তাবনা করছে, যেটাকে নিলস বোর অ্যাটমিক মডেল বলে। আচ্ছা, তো নিলস বোর অ্যাটমিক মডেলে কি বলছে? তো রাদারফোর্ড সাহেব যে আমাদের যে অ্যাটমিক মডেল যা প্রস্তাব করছে, সেটাতে সে এক্স্যাক্টলি ইলেকট্রন যে কোন কক্ষপথে ঘুরবে বা ঘুরতেছে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলে নেয়, বা আপনার যে পরমাণু ব্যাসার্ধর সাইজ সেগুলো কিন্তু বলে নেয়। বোর সাহেব সেই কক্ষপথের সাইজটা দেন হচ্ছে আকার সম্পর্কে ধারণা দিয়েছেন। একই সাথে সে বর্ণালী সম্পর্কে কিন্তু ব্যাখ্যা করেছেন, বর্ণালী এবং সাইজ সম্পর্কে ব্যাখ্যা করেছেন। এক্ষেত্রে আমি যদি বলি বোরস রেডিয়াস বলে, বা একটা কক্ষপথের সাধারণ সাইজ বোরস রেডিয়াস, বা একটা কক্ষপথের যদি আমি সাধারণ সাইজ বলি তাহলে হচ্ছে 0.529 আর্মস্ট্রং, 0.529 আর্মস্ট্রং। যাই হোক, এটা আপনাদের এক্সট্রা পড়া। ওকে, এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে এখন আমাদের প্র্যাকটিস। তো হোয়াট ইজ দ্য ম্যাস অফ ইলেকট্রন? তো ম্যাস অফ ইলেকট্রন কি আমি গত স্লাইডেই পড়াইলাম। ম্যাস অফ ইলেকট্রন হচ্ছে আপনাদের হয়তো মনে আছে 9.1 × 10⁻31 কেজি। ওকে, নেক্সট কোশ্চেন আসি, হোয়াট ইজ দ্য কম্পোজিট পার্টিকেল? কম্পোজিট পার্টিকেল যে রাদারফোর্ড সাহেব যে কম্পোজিট পার্টিকেল নিয়ে বলছে সেটা আলফা পার্টিকেল হবে এটা অ্যান্সার। আলফা পার্টিকেল কোনটা? ওই যে আমরা যে হিলিয়াম 2+ বললাম সেটাকে আমরা বলতেছি আলফা পার্টিকেল। ওকে, দেন আসি, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম? এটা হবে 10⁻10 মিটার বা 1 আর্মস্ট্রং। এটা অনেক ভার্সিটি কোশ্চেনে আসে। তো হুইচ মলিকুল অ্যাটম হ্যাভ নো নিউট্রন? আচ্ছা, তো আমরা এখন এটাতে কি হবে? হাইড্রোজেন হবে অ্যান্সার কি হবে? হাইড্রোজেন। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি, হাইড্রোজেনে বা এইচ যেটা আমরা বলতেছি, এর মধ্যে একটি ইলেকট্রন এবং একটি প্রোটন থাকে, কিন্তু কোনো নিউট্রন থাকে না। আচ্ছা, দেন আসি হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য টেম্পোরারি পার্টিকেলস? আমরা টেম্পোরারি পার্টিকেলস দেখলাম না গত স্লাইডে, কি হবে? মেসন, মনে আছে কি? মেসন, দেন হচ্ছে মেসন, তারপরে হচ্ছে কি আপনাদের কি আছে? বোসন, নিউট্রিনো, তাই গেস পারবেন। আচ্ছা, এখন আমরা আসি নেক্সট স্লাইডে। তো নেক্সট স্লাইডটা আমাদের কি নিয়ে? নেক্সট স্লাইড হচ্ছে আইসোটোপ, আইসোবার, আইসোটন, আইসো ইলেকট্রন নিয়ে। তো আইসোটোপটা কি? আইসোটোপ হচ্ছে আপনাদের ইকুয়াল নাম্বার অফ প্রোটন থাকবে, মানে আপনার একাধিক পরমাণু বা একাধিক অ্যাটমের যখন দেখবেন প্রোটন সংখ্যা সেম, বাট এখানে ম্যাসের ভিন্নতা থাকতে পারে, যেখানে দেখবেন প্রোটন সংখ্যা সেম, সেটাকে আমরা কি বলতেছি? আইসোটোপ। আইসোটোপ মানে কি? সেম প্রোটনস। আর নেক্সটে আসি আমরা আইসোবার। আইসোবার কি? ইকুয়াল ম্যাস। আইসোবার কি? সেম ম্যাস। আপনার একাধিক যখন দিবে, আপনাদের একাধিক অ্যাটম দিবে বা পরমাণু দিবে বা মৌল দিবে, সেগুলোর যদি দেখেন প্রত্যেকটারই সেম ম্যাস আছে, তাহলে সেটাকে বলবেন হচ্ছে আইসোবার। ওকে, এরপর আসে আইসোটোন। আইসোটোন হচ্ছে ইকুয়াল নাম্বার অফ নিউট্রন। আপনাকে যখন একাধিক হচ্ছে গিয়ে আপনাদের
মৌল বা অ্যাটম দিবে তখন যদি দেখেন সবার সেম নিউট্রন, সেম নাম্বার অফ নিউট্রন আছে, তাহলে সেটাকে আপনার আইসোটোন বলবেন। এবং আইসো ইলেকট্রনটা কি? আইসো ইলেকট্রন হচ্ছে ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন থাকবে, মানে আপনাকে যখন একাধিক নাম্বার অফ মৌল দিবে বা অ্যাটম দিবে তখন যদি দেখেন সবারই ইলেকট্রন সংখ্যা সেম, তাহলে সেটাকে আপনি বলবেন আইসো ইলেকট্রন। ওকে, এখন আমরা আসি প্র্যাকটিসে। ওকে, সো প্র্যাকটিসে আপনাদের ফার্স্ট কোশ্চেন কি? হুইচ ওয়ান ইজ নট অ্যান আইসোটোপ? আচ্ছা, তো আমি লেখাগুলো মুছে দিচ্ছি। তো আসেন এখানে দেখেন তো আইসোটোপের শর্তটা কি? আইসোটোপের শর্ত কি ছিল? ইকুয়াল নাম্বার অফ প্রোটন। আচ্ছা, তো দেখেন তো H11 আছে, H21 আছে, H31 আছে, H12 আছে। আচ্ছা, এর মধ্যে আপনার H11 যে সেখানে কি প্রোটন এক আলাদা হলো, বাট আমরা আইসোটোপে কি জানি? আইসোটোপের প্রোটন সংখ্যা সব ক্ষেত্রে সেম হবে। দেখেন তো ABC এর প্রত্যেকটারই প্রোটন সংখ্যা সেম না, বাট D থেকে প্রোটন সংখ্যা আলাদা না, তার কারণে আইসোটোপ কি? আইসোটোপ নয় কি? ডি নাম্বার। আই হোপ বুঝতে পারছেন আপনারা। দেন আসে হচ্ছে নাম্বার 2, হুইচ ওয়ান ইজ আইসোটোন? আইসোটোন আমরা কি জানি? ইকুয়াল নাম্বার অফ নিউট্রন। এখানে দেখেন তো আপনাদের অপশন এতে কি আছে? অপশন এতে আছে হচ্ছে নাইট্রোজেন 13 অ্যান্ড 7, মানে ম্যাস নাম্বার হচ্ছে 13 এবং প্রোটন নাম্বার হচ্ছে 7, এবং কার্বন আছে যার ম্যাস হচ্ছে 13 আর 6। ওকে, আমরা ফার্স্ট অফ অল এটা করি। এটা যদি আমি করি, দেখেন তো আমরা ম্যাস কি জানি? ম্যাস জানি হচ্ছে ম্যাস ইজ ইকুয়াল টু ম্যাস ইজ ইকুয়াল টু প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার। তাহলে এখানে দেখেন তো আমাদের ম্যাস দেওয়া আছে আর প্রোটন দেওয়া আছে, আমরা নিউটন নাম্বারটা বের করি। তো এখানে নাইট্রোজেনের নিউটন নাম্বারটা কি হবে? 13 মাইনাস 7 অবভিয়াসলি। তো এখানে ম্যাস কত হয়? 6, নিউটন কত হয়? 6। আর যদি কার্বনের ক্ষেত্রে এখানে আমি বলি, কার্বনের ক্ষেত্রে এখানে কত দেওয়া আছে? 13 মাইনাস 6, এখানে কত? 7। এখানে কি আমাদের এই দুটা কি ইকুয়াল হলো? ইকুয়াল হলো না, তার মানে কি অপশন এ ইজ নট অ্যান আইসোটোন। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা অপশন বি এর ক্ষেত্রে। অপশন বিতে দেখেন তো আর্গনের যদি আমি বের করি, আর্গনের নিউটন সংখ্যা কত হবে? অবভিয়াসলি 14 মাইনাস 18। 14 মাইনাস 18 কত হবে? 22, মানে আর্গনের নিউটন সংখ্যা 22। সেম এজ আমি যদি ক্যালসিয়ামেরটা বের করি, 40 মাইনাস 20, এটা অ্যান্সার কত? 20, মানে আর ক্যালসিয়ামের নিউটন সংখ্যা 20। এই দুটাও কি ইকুয়াল? নট ইকুয়াল, তার মানে এইটাও কিন্তু আইসোটোন না। আচ্ছা, এখন আমরা হচ্ছে অপশন সিটা চেক করি। ওকে, অপশন সিতে যদি আমরা দেখি যে পি ফসফরাস 31 আর 15। আচ্ছা, এর নিউটন সংখ্যা কত হবে? অবভিয়াসলি 31 মাইনাস 15 মানে কত হয়? 16। ওকে, দেন আসি হচ্ছে গিয়ে আপনাদের সালফার 32 16, এর নিউটন সংখ্যা কত হবে? 32 মাইনাস 16 কত হবে? এটা অ্যান্সার 16। দুইটা কি সেম হলো? দুইটারই নিউটন সংখ্যা সেম হলো, তার মানে একটা একজন আরেকজনের আইসোটোন। আই হোপ আপনারা বুঝতে পারছেন। দেন আমরা আসি পরেরটায়, যে সি, এখানে কি আছে? C14 6 আর ও 16 8। এটা কি আসলে? অপশনে কি কি আছে? আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন। তো আমরা আইসোটোপ জানি কি? আইসোটোপ আমি আগের স্লাইডে যাই, দেখেন আইসোটোপ জানি হচ্ছে ইকুয়াল নাম্বার অফ প্রোটন। আইসোবার কি জানি? ইকুয়াল ম্যাস। আইসোটোন কি জানি? ইকুয়াল নিউট্রন। আর আইসো ইলেকট্রন কি জানি? সেম ইলেকট্রন। আচ্ছা, এখানে দেখেন তো ফার্স্ট অফ অল আমি যদি বলি কার্বনের যে আছে, কার্বনের এখানে নিউটন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা কি সেম? এখানে দেখেন তো একটা 6 একটা 8, তার মানে এখানে প্রোটন সংখ্যা সেম না, তার মানে এখানে আইসোটোপ হবে না। ওকে, দেন আসি হচ্ছে নিউট্রন সংখ্যার ক্ষেত্রে। আচ্ছা, ম্যাস সংখ্যাটা দেখেন তো, একটার ম্যাস 14, একটার ম্যাস 16।
ইকুয়াল ম্যাচ না কিন্তু, তাহলে এখানে কি আমরা দেখছিলাম আইসোবার কি ইকুয়াল ম্যাচ, তার মানে এটা আইসোবার হবে না, কারণ এদের ইকুয়াল ম্যাচ নাই। এখন আসতে পারে আইসোটোন আর আইসো ইলেকট্রনের মধ্যে যে কোনটা হবে। ওকে, তো এইখানে দেখেন তো আইসোটোন আমরা কি জানি, সো আইসোটোন আমরা কি জানি, আইসোটোন আমরা জানি হচ্ছে ইকুয়াল নাম্বার অফ নিউট্রন। আচ্ছা, আমরা এখানে নিউট্রন হিসাব করি, তো কার্বনের ক্ষেত্রে নিউট্রন কত হবে, 14 - 6 কত 8। সেম এজ অক্সিজেন, অক্সিজেনের নিউট্রন সংখ্যা কত হবে 16 - 8 কত 8। সেম নিউট্রন সংখ্যা হলো, দুইটারই সেম নিউট্রন সংখ্যা, তার মানে আমরা কি বলতে পারি, এটা আইসোটোন। ওকে, দেন আমরা নেক্সটে আসি। নেক্সটে আমাদের কি বলছে, নেক্সটে আমাদের বলছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ প্রোটন ইন F - 18 9। আচ্ছা, তো কি হবে এটা আপনারাই বলেন তো। ফ্লোরিন মাইনাস মানে কি, ইলেকট্রন, আমরা মাইনাস বলতে কি বুঝি, ইলেকট্রন সংখ্যা বেশি আছে এখানে, মানে ইলেকট্রন বেশি নিছে। বাট প্রোটন সংখ্যা কি চেঞ্জ হয়েছে, প্রোটন সংখ্যা কিন্তু সবসময় 9ই হবে এক্ষেত্রে। আচ্ছা, দেন আমরা নেক্সট কোশ্চেনে আসি। হাউ মাচ আইসোটোপ ক্লোরিন হ্যাভ ইন নেচার। আচ্ছা, ক্লোরিনের, এটা সবসময় মনে রাখবেন, ক্লোরিনের 2টা আইসোটোপ থাকে নেচারে। ওকে, নেক্সট স্লাইডে আসি আমরা। ওকে, ইলেকট্রন কনফিগারেশন, আউটবাউ, হোমস, পাউলি এক্সপ্লেনেশন প্রিন্সিপাল অ্যান্ড ইলেকট্রন কনফিগারেশন, এগুলো আমি টাইপ 3-তে রাখছি। ওকে, তো টাইপ 3-তে যদি আমি বলি, ফার্স্ট আমি আসি ইলেকট্রন কনফিগারেশনে। ইলেকট্রনগুলো আমরা জানি, পরমাণুগুলো কতগুলো নির্দিষ্ট শক্তি স্তর বা এনার্জি লেভেল বা উপশক্তি স্তর বা সাব লেভেলে প্রবেশ করে, বা সাব শেল বলতে পারেন বা শেল বলতে পারেন। তো যাই হোক, আমরা ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করি, কক্ষপথ থাকে, আমরা দুইভাবে করছি। ফার্স্ট অফ অল যদি শক্তি স্তর থেকে বলি, ইলেকট্রন সবসময় এটা কি কেন্দ্র ধরেন, এটা কেন্দ্র, এর মধ্যে হচ্ছে কক্ষপথ থাকে, এরকম কক্ষপথ থাকে। তো প্রথম কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করে 2টা, দেন সেকেন্ড কক্ষপথে 8টা, এরকম এক একটা কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করতে থাকে। এখন যদি আমি সাব সেলের ব্যাপারে আসি, ইলেকট্রন সাব সেলে প্রবেশ করে, যাই হোক ইরেজার দিয়ে মুছে ফেলি। আচ্ছা, ইলেকট্রনগুলা সাবশেলে প্রবেশ করে, যেমন 1s 2s 2p 3s 3d, এগুলো আপনারা ইন্টারেও পড়ছেন, 4p, এইসব সাবশেল আসছে, এগুলো হয়তো প্রবেশ করে। যেমন এস এর ক্ষেত্রে সর্বোচ্চ এরা 2টা নেয়, পি এর ক্ষেত্রে সর্বোচ্চ 6টা নেয়, আর হচ্ছে ডি এর ক্ষেত্রে সর্বোচ্চ 10টা নেয়, এফ এর ক্ষেত্রে 14টা ইলেকট্রন প্রবেশ করে। আর এগুলো ধাপে ধাপে যায়, সবার প্রথমে এসে যায়, তারপর পিতে যায়, তারপর ডিতে যায়। তো এখন যদি আমি একটা ইলেকট্রন বিন্যাস করি, ধরেন আমি কার করব, অক্সিজেনের করি। অক্সিজেনে কত 8টা ইলেকট্রন আছে। অক্সিজেনে করলে ফার্স্টে 1s2, মানে ফার্স্টে দিকতে ভরে ভরে যাবে, যেমন 1s2 পুরো কমপ্লিট করলো। দেন আমরা জানি 2s2 2p6 কয়টা হলো, 10টা হয়ে গেছে কিন্তু। তাই আমাদের ভরতে হলে এটা কত হবে, 2p কত হয়, 1s2 2s2 4, আর এখানে 2p 4। আই গেস আপনারা বুঝতে পারছেন, এটা আপনার ইন্টারেও করছেন। যাই হোক, এখন আসেন হচ্ছে আউটবাউ প্রিন্সিপাল। আউটবাউ প্রিন্সিপালটা কি, ইলেকট্রন সবার প্রথমে নিচু শক্তির অরবিটালে প্রবেশ করে, তারপর ধীরে ধীরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। এই শক্তির ইয়াটা আপনারা কিভাবে বুঝেন? ওকে, তো শক্তির যদি আমি ক্রম করি, ফার্স্টে ইলেকট্রন 1s এ যাবে, তারপর এখান থেকে 2s এ যাবে, তারপর 2p তে যাবে, তারপর 3s এ যাবে, দেন
3p-তে যাবে, দেন 4s-এ যাবে, দেন 3d-তে যাবে, দেন 4p-তে যাবে। এর বাইরে আপনারা লাগবে না। তারপরে 5s আছে, 5s-এ যাবে, তারপরে হচ্ছে গিয়ে 4d-তে যাবে, এভাবে যেতে থাকে। তো এই যে শক্তিক্রমটা সেটা কিভাবে হয়েছে, সেটা হচ্ছে n প্লাস l, এইটা দিয়ে। n হচ্ছে মূল শক্তি স্তর আর n হচ্ছে সাবশেল। এখানে আমি বলে রাখি এল এর মানগুলা এস এর ক্ষেত্রে হচ্ছে 0, পি এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে 1, ডি এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে 2, এফ এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে 3, আর এন এর মান হচ্ছে আপনার এটা হচ্ছে 1, 2, তারপর 2, এই যে 3, এগুলো হচ্ছে এন এর মান এক একটা। তো আমি এখন যদি তুলনা করি, এখানে দেখেন আপনাদের 1s 2s, 1s থেকে 2s এ কেন গেল, আগে 1s এ কেন প্রবেশ করবে, 1s হচ্ছে কম শক্তি স্তর, তারপর হচ্ছে 2s, তারপরে হচ্ছে 1s থেকে 2s এর শক্তি কম বেশি, 2s থেকে 2p শক্তি কম বেশি, 3s থেকে 2p থেকে 3s এর শক্তি কম বেশি, যার কারণে এদের ভিতরে ইলেকট্রনটা আগে প্রবেশ করে। এটা কেন? আমি যদি 1s এর শক্তিক্রম বিয়া করি, 1s এর n কত 1, l কত 0, তাহলে দেখেন তো n প্লাস l এর মান কত 1 প্লাস 0, 1 প্লাস 0। তো 1 প্লাস যদি 0 হয় তার মানে হচ্ছে এটার মান কত আসবে 1। এখন যদি আমি 2s এর ক্ষেত্রে বিবেচনা করি তাহলে কত আসবে n এর মান হবে 2 প্লাস l এর মান কত 0, এখানে কত 2। তাই দেখলেন 1s এর থেকে 2s টা বেশি শক্তিশালী, যার কারণে 1s এর মধ্যে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আই হোপ আপনারা বুঝছেন। এটা আমরা পড়াইলাম আউবাউ থিওরাম। আউবাউ থিওরামটা আমি যদি আরেকবার রিপিট করি, এখানে আমি লিখে দিই একবার। আউবাউ থিওরামটা কি? আপনার যে ইলেকট্রন প্রথমে নিচু শক্তি স্তরে প্রবেশ করবে, তারপরে ধীরে ধীরে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। আই হোপ আপনারা বুঝছেন। দেন আসি আমি পাউলির বর্জন নীতি বা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। ওকে, আমরা জানি অরবিটালে একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। তো এইটা হচ্ছে পলি সাহেব বলছে যে একই শক্তির একাধিক অরবিটাল থাকলে, একটি অরবিটালে, পলি সাহেব কি বলছে, একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে 2p6 হয় কিভাবে তাহলে? আচ্ছা স্যার, আমি আপনাদের একটা জিনিস বলি। 2p, এখানে p অরবিটালে কিন্তু মানে p যেটা, p-তে কিন্তু 3টা অরবিটাল থাকে, আবার s যেটা, এর মধ্যে কিন্তু একটা অরবিটাল থাকে। তো p-তে যেহেতু 3টা অরবিটাল থাকে, তার মানে কি একটা ইয়াতে কি 2টা অরবিটাল থাকতে পারে না? মানে একটা অরবিটালে কি 2টা ইলেকট্রন থাকতে পারে না? স্বাভাবিকভাবে এখানে দেখেন 3টা অরবিটাল আছে, তার কারণে কি এর মধ্যে একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন যদি থাকে তাহলে 2p6 হয়। সেম এস এর ক্ষেত্রে কিন্তু 2টা ইলেকট্রন যদি যায় তাহলে কি s2 হয়, 1s2 2s2 এরকম হয়। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। দেন আসি হচ্ছে হুনসের নীতি বা হুনস রুল। হুনস রুলটা কি? একই শক্তির একাধিক
অরবিটাল যদি থাকে তাহলে ইলেকট্রনগুলো প্রথমে একা একা ঢুকে, এটা আমি সরাইনি, একা প্রবেশ করে এবং পরবর্তীতে এরা জোড়া হয়, এবং আমি এই পাশ থেকে লিখলাম, পরবর্তীতে এরা জোড়া হয়। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে ফার্স্ট অফ অল এটা যদি আমি মুছে ব্যাখ্যা করি, আমি আপনাদের একটু আগে বলছিলাম যে ধরেন এস অরবিটালে আমরা যদি আমরা যেটাকে বলি, এস এর মধ্যে হচ্ছে একটা অরবিটাল থাকে, পি এর মধ্যে হচ্ছে আপনাদের তিনটা অরবিটাল থাকে, এবং ডি এর মধ্যে আপনাদের 5টা অরবিটাল থাকে। ওকে, এখন আমার যদি বলি এস এর মধ্যে আপনাদের একটা ইলেকট্রন আছে, বা দুইটা ইলেকট্রনই বললাম। ফার্স্ট অফ অল এস এর মধ্যে কি একটা অরবিটাল আছে না? তো হুন্ডের নীতি থেকে আমার একটা অরবিটালে ফার্স্টে একটা করে ইলেকট্রন ঢুকবে, তারপরে যদি একটা ইলেকট্রন ঢোকার পরে আপনার যদি ইলেকট্রন অবশিষ্ট থাকে তাহলে যে আপনার সেটা জোড়া হিসেবে ঢুকবে, তো বা স্পিন থাকে। তো এটা কি হয়, এটাকে স্পিন বলে। তো যাই হোক, ফার্স্ট অফ অল ইলেকট্রন ধরেন হচ্ছে এস এ দুইটা দিলাম, তো প্রথমে একটা ইলেকট্রন ঢুকবে, একটা ইলেকট্রন ঢোকার পরে এই আপনার দেখবেন যে একটা ইলেকট্রন এক্সট্রা আছে, তার মানে কি একটা ইলেকট্রন এর মধ্যে ঢুকে যাবে, অরবিটালটা পরিপূর্ণ করবে। আবার যদি আমি বলি P4 বললাম, এখন এই P4 যদি আমি বলি 4টা ইলেকট্রন পি অরবিটালে ঢুকবে, তো 4টা ইলেকট্রন কিভাবে ঢুকবে? এখানে 3টা অরবিটাল আছে, তো আপনারা কি বলবেন যে এখানে দুইটা, এখানে একটা এইভাবে ঢুকবে? হ্যাঁ, আপনাদের এইভাবেই ঢুকবে, বাট জিনিসটা কিন্তু আগে এইভাবে হবে না। জিনিসটা কিভাবে হবে? জিনিসটা হবে প্রথমে এরা একজন করে ঢুকবে, মানে একটা অরবিটালে একটা করে ইলেকট্রন ঢুকবে, ঢুকার পরে যদি দেখে অবশিষ্ট আছে তারপরে একটা ইলেকট্রন যাবে একটার মধ্যে। আই হোপ না বুঝতে পারছেন, মানে সিঙ্গেলে ঢুকবে। এখন ধরেন আমি P3 বললাম, তাইলে আপনারা ভালো মতো বুঝবেন। P3 বললাম, এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া পি অরবিটালের ক্ষেত্রে এখানে কিভাবে ঢুকবে? এখানে তো তাইলে দেখেন এইখানে ঢুকতে পারে, ফার্স্ট অরবিটালে দুইটা ঢুকলো, তারপর একটা ঢুকলো, শেষ হয়ে গেল। বাট এইটা যদি আপনারা দেন, একটা ঠাটা ডাব্বা খাবেন। কারণ কি, আমরা যে এতক্ষণ হুন্ডের নীতি দেখলাম, হুন্ডের নীতি অনুযায়ী আপনাদের একটা অরবিটালে, মানে প্রত্যেকটা অরবিটালে ফার্স্টে একটা করে ইলেকট্রন ঢুকবে, ঢুকার পরে যদি ইলেকট্রন অবশিষ্ট থাকে তাহলে জোড়ায় ঢুকবে। তাহলে আমার এখানে যদি P3 থাকে, ফার্স্ট অফ অল আমাদের একা ঢুকবে। একা ঢুকার পরে দেখেন ইলেকট্রন পুরো অরবিটাল যখন ফুল হয়ে যাবে, তারপর যদি এক্সট্রা কোনো ইলেকট্রন থাকে তারপর জোড়ায় ঢুকবে। যেমন এখন যদি আমি P3 বলছি, এখন যদি আমি P4 বলতাম তারপরে জোড়ায় ঢুকবে, P5 বললে এখানে জোড়া হবে। আই হোপ বুঝতে পারছেন আপনারা। তো এখন ইলেকট্রন কনফিগারেশন পড়লাম, আব্বু পড়লাম, হুন্ড পড়াইলাম, পাউলি এক্সপ্লেনেশন নীতি পড়াইলাম, তো শেষ এটা। তো আমরা নেক্সটে আসি। তো রাইট দ্য ইলেকট্রন কনফিগারেশন অফ Cu29। আচ্ছা, তো আমাদের Cu কি, Cu29 এর ইলেকট্রন কনফিগারেশনটা করি। ইলেকট্রন কনফিগারেশন করলে 29, ফার্স্ট অফ অল কি আমাদের A1S এর মধ্যে ঢুকবে, এস এর মধ্যে দুইটা ঢুকে সর্বোচ্চ, তারপরে কি 1p হয় না কিন্তু, তারপরে হচ্ছে 2s2, দেন হচ্ছে কি আপনাদের 2p আসে, 2p6, কয়টা হলো 10টা। 2pর পরে আমাদের কি আসে আপনাদের দেখালাম, 3s আসে, 3s2, তারপরে কি আসে 3p কত 6, দেখেন তো কয়টা হলো, 10টা, 6টা, 16টা, 18টা, আরও যাবে। 3pর পরে আসে হচ্ছে আপনাদের 3d, বাট 3dর আগে কোথায় ঢুকবে, 4s এ ঢুকে, 4s কত, 4s2, তারপরে কত হয় 3d, 10টা, 10টা, 16টা, 18টা, 18টা আর 2টা 20টা, তাহলে কয়টা থাকে, 9টা। এইটা তো স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল, বাট এইখানে একটা এক্সেপশনাল আছে, এটা কিন্তু হয় নাই আমাদের।
এখন বলতে পারেন ভাইয়া এটা তো আপনি ওই নিয়ম অনুযায়ী আপনি যেভাবে দেখাইলেন ক্রম অনুযায়ী সবকিছু অনুযায়ী আমি ঠিক মতো ইলেকট্রন কভার করলাম, তাও এটা হইলো না কেন, এটা আপনি ক্রস দিয়ে দিলেন কেন? হ্যাঁ, এখানে একটা জিনিস আছে, আপনারা একটা জিনিস মনে রাখবেন, যখন এক্সেপশনাল হয় হচ্ছে কপার সিইউ আর সিআর এর ক্ষেত্রে। এক্সেপশনালটা কি? এক্সেপশনালটা হচ্ছে আপনার যখন দেখবেন এই D3D অরবিটালের ক্ষেত্রে যখন দেখবেন 9 বা 4 আসতেছে, মানে অর্ধপূর্ণ, মানে কি ডি অরবিটালে আমরা জানি সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকে। আচ্ছা, এখন অর্ধপূর্ণ কখন হয়? অর্ধপূর্ণ মানে কি? অর্ধপূর্ণ মানে হচ্ছে গিয়ে 5 হবে, 5টা ইলেকট্রন। আর পরিপূর্ণ কি? 10টা ইলেকট্রন। এই ক্ষেত্রে আপনারা দেখবেন যদি 3D অরবিটাল বা যে কোনো ডি অরবিটালটা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ খুব কাছাকাছি, মানে এক কম বা এক বেশি এরকম যদি হয়, এক বেশির ক্ষেত্রে হয় না সাধারণত, কমের ক্ষেত্রে আমি যদি বলি, তখন কি করবে? সে পরিপূর্ণ বা স্থিতিশীল হইতে চাবে, মানে নিজেকে পরিপূর্ণ করতে চাবে। যেমন 3D9 আছে, সে চাবে অবশ্যই 3D10 হতে, মানে পরিপূর্ণ হতে। পরিপূর্ণ হলে সে কি হবে? স্থিতিশীল হবে। কি হবে? স্থিতিশীল হতে চাবে। তো স্থিতিশীল হইতে চাইলে সে কি করবে? স্থিতিশীল হইতে চাইলে সে অবশ্যই আগের যে ইলেকট্রনটা আছে, মানে পরবর্তী যে ইলেকট্রন, সেখান থেকে একটা ইলেকট্রন সে নিয়ে নিতে চাবে। নিয়ে নিলে কি হবে দেখেন তো? 3D কি 10 হয় না এখানে? আর 4s কি 1 হয় না? দেখেন তো দুইটা, এই 3Dটা পরিপূর্ণ অবস্থায় আছে না? 3Dটা কি পরিপূর্ণ অবস্থায় আছে, আর 4sটা কি অর্ধপূর্ণ অবস্থায় আছে, তাই না? তো এই দুইটা অরবিটাল কি হলো? স্থিতিশীল অবস্থায় আসলো না? তো স্থিতিশীল অবস্থায় যদি আসে, তাইলে আপনাদের এইটার ইলেকট্রন বিন্যাসটা একটু চেঞ্জ হয়ে যাবে। ইলেকট্রন বিন্যাসটা কি হবে? এখন যদি আমি করি CU29 এ যদি আমি ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2 তারপর হচ্ছে 2p6 3s2 দেন হচ্ছে 3p6, কয়টা হলো? 10টা 18টা। তারপর হচ্ছে 3D9 ছিল না আমাদের, 3D10 হয়ে যাবে, আর এখান থেকে 4s1 হবে। এইটা হচ্ছে এক্সাক্ট অ্যান্সার। তো আমি কি বললাম? সিইউর ক্ষেত্রে আর সিআর এর ক্ষেত্রে ইয়া হয়। সিআর এর ক্ষেত্রে আপনি দেখবেন সব কিছু সেম, জাস্ট 3D আপনার লাস্টে 4 আসতেছে আর 4s2 আসতেছে। তখন আপনার এই জিনিসটা কি হবে? 3D5 হয়ে যাবে আর 4s2 হয়ে যাবে। এগুলো কিন্তু এক্সামে আসে, নোট করে রাখেন ভালো মতো। যে কোনো এক্সামে এক্সেপশনালগুলো এক্সাম অথরিটি দিতে পছন্দ করে। আপনাদের দেখবে সামনে আপনাদের অস্টের এক্সাম আসতেছে, এই জিনিসটা দেয়। আমি নিজেও অস্টের এক্সাম দেওয়ার সময় এই জিনিসটা, এই কোশ্চেনটা পাইছি। আচ্ছা, ওকে। দেন আসি হচ্ছে আমরা নেক্সট স্লাইডে টাইপ 4। টাইপ 4টা কি? আপনাদের অরবিট নিয়ে আলোচনা করব, অরবিটাল নিয়ে আলোচনা করব, কোয়ান্টাম নাম্বার নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই স্লাইডটা আসলে আমাদের টেকনিক্যাল ভুল। এই টাইপটা আগে দেওয়া উচিত ছিল, টাইপ 4এও এটা দেওয়া উচিত ছিল। যাই হোক, সমস্যা নেই। আমি আপনাদের কিন্তু অরবিট নিয়ে আইডিয়া দিছি। অরবিট জিনিসটা কি? প্রধান শক্তি স্তর, বা যেটাকে মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা সেই শক্তি স্তরে হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, সেটাকে এই যে কক্ষপথ, সেটাকে আমরা বলছি অরবিট। আর অরবিটাল কি? অরবিটের মধ্যে অরবিটাল থাকে, মানে অরবিট ধরেন হচ্ছে অরবিট হচ্ছে গিয়ে সর্বোচ্চ, মানে ইলেকট্রন পাওয়ার সর্বোচ্চ পসিবিলিটিস যেই সব জায়গায় থাকে সেগুলোকে অরবিটাল বলে। আর কোয়ান্টাম নাম্বার এটা আমরা দেখছি সামনে, দেখেন। তো আসি আমরা এটা ইলেকট্রন ইন অরবিটাল। আচ্ছা, একটা অরবিটাল আছে আমাদের। অরবিটালটা কি? অরবিটাল হচ্ছে গিয়ে আমাদের যে সাবশেল বলি, এটা হচ্ছে এস পি, এটা হচ্ছে আমরা সাবশেল, অরবিটালের নাম অরবিটাল এগুলো। আর আমরা যদি অরবিট বলি তাহলে হচ্ছে গিয়ে কে, এম, এল, এন,
এম, এগুলো আপনারা তো দেখছেন ইন্টারে, এই যে এটা শক্তি স্তরের নাম পাইছেন আপনারা। ওকে, আর অরবিটাল কি এস পি ডি এফ, এটা আপনারা দেখছেন। দেন আচ্ছা, এখন আপনাদের দেখাই একটা অরবিটালে কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। এখন অরবিটালের ক্ষেত্রে এন এর মান যদি 1 হয়, এন এর মান 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, যেই কয় নাম্বার শক্তি স্তর হোক না কেন, আপনার সেখানে ইউনিভার্সাল সূত্র আছে কয়টা ইলেকট্রন থাকবে, 2n²। যেমন আমি যদি বলি প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, 2n² মধ্যে সূত্র ফালাই, 2 × 1² মানে কত, 2টা। আপনারা আগেই জানেন যে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে। সেম এস এন এর মান যদি 2 হয় তাহলে কত, 2 × 2² মানে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8টা। যদি আমি 3 বলি, 2 × 3² মানে কত, 3 3 × 9, 9 দুগুণে 18টা। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে ইলেকট্রন একটা অরবিটালে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন কয়টা থাকে, 2n²। এটা ইউনিভার্সাল সূত্র, এইটাতে আপনাদের এমসিকিউতে দিবে, বলবে যে পঞ্চম শক্তি স্তরে বা হোয়াট ইজ দ্য ইলেকট্রন নাম্বার, হাইয়েস্ট ইলেকট্রন নাম্বার ইন 5th অরবিটাল, বা পঞ্চম শক্তি স্তরে আপনাদের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত। আচ্ছা, এখন আসি হচ্ছে একটা অরবিটালে আমরা যে এস পি ডি এফ, এই অরবিটালে সর্বোচ্চ অরবিটে মানে ইয়াতে কয়টা ইয়া থাকতে পারে। আচ্ছা, তো n² অরবিটের মধ্যে, অরবিটের মধ্যে n² বলতে 1² মানে কত 1, তারপর হচ্ছে 2² মানে কত 4, 3² মানে কি, অরবিটের মান দেওয়া থাকবে 1 2 3, 3² মানে কত 9। তো আপনাকে বলবে থার্ড অরবিটের মধ্যে নাম, সরি অরবিটালের নাম্বার, এটা যে একটা অরবিটে মানে ফার্স্ট শক্তি স্তরে বা ফার্স্ট অরবিটে অরবিটাল সংখ্যা কত। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যখন বলবে যে ফার্স্ট অরবিটে আপনাদের ফার্স্ট অরবিট মানে n = 1, এর মধ্যে অরবিটাল সংখ্যা কত, 1² মানে একটা। আপনাদের আগেই বলছি 1s হয় শুধুমাত্র, 1p বা 1d এরকম হয় না, এর মধ্যে একটা অরবিটালই থাকে। তারপর আবার যদি 2² বলি তার মানে কত 4, 2তে কত 2s থাকে, 2s s এর মধ্যে কয়টা থাকে, একটা অরবিটাল। 2p, p-তে কয়টা অরবিটাল থাকে, 3টা অরবিটাল। সরি, p-তে কয়টা অরবিটাল থাকে, 3টা অরবিটাল। সেম অ্যাজ আপনাদের যদি এখন পরবর্তীতে আসে অরবিট কি, অরবিট হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, মানে এটাকে কি বলে, কে এলিমেন্ট। তারপর হচ্ছে অরবিটাল কি এসপিডিএফ, এটা আমি আপনাকে দেখাইছি। তো কোয়ান্টাম নাম্বার কি, কোয়ান্টাম নাম্বার হচ্ছে এরকম, এই জিনিসটা ছকটা পড়তে পারেন, এইগুলাকে পুরোপুরি একসাথে কোয়ান্টাম নাম্বার বলে। আচ্ছা, দেন আমরা যাই নেক্সট স্লাইড। আচ্ছা, তো আসেন ইলেকট্রন নাম্বার ইন আ সাবশেল। আচ্ছা, সাবশেল কি, ওই যে আমরা যে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, সাবশেলে কি থাকে, এল এর মানটা হচ্ছে, আমি এল এর মানটা একটু বুঝাই দিই। আমরা যে অরবিটাল দেখলাম, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, দেন হচ্ছে এফ অরবিটাল। এফটা লাগে না আপনাদের প্রাইভেট ইউনিভার্সিটি, এসপিডি থেকেই করে। তো এই ক্ষেত্রে এল এর মান কত, মনে রাখবেন এস এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে গিয়ে 0, পি এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে গিয়ে 1, ডি এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে গিয়ে 2, আর এফ এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে গিয়ে 3। এটা আপনারা ইন্টারেই পড়ছেন। তো এখন আমি আসি এখানে ইলেকট্রন নাম্বার কত এক একটা অরবিটালে। ধরেন আমি বললাম এস অরবিটালে হোয়াট ইজ দ্য ইলেকট্রন নাম্বার ইন আ এস সাবশেল, কি হবে 2 × 0 + 1। 0 কেন হলো, এস এর ক্ষেত্রে এল এর মান কিন্তু 0, তাহলে কত আসে 2 × 1 = 2। এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2। সেম অ্যাজ আমি যদি বলি, তো মুছে নিই, সেম অ্যাজ এই ক্ষেত্রে আমি যদি বলি ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত। আচ্ছা, ডি এর ক্ষেত্রে আমি 2 × l, আমি ডি এর ক্ষেত্রে এল এর মান কত বলছিলাম 2, 2 × 2 + 1 যদি এখানে করি তাহলে 2 দুগুণে 4 যোগ 1 5, 5 দুগুণে 10। ডি অরবিটালে হাইয়েস্ট 10টা ইলেকট্রন থাকে। ওকে, এখন আমি আসি এই যে অরবিটালগুলো আমি পড়াচ্ছি, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এইটার ক্ষেত্রে হচ্ছে শেপগুলা কেমন দেখতে মন চায় না, যে একটু দেখি শেপগুলা। তো এস অরবিটালের ক্ষেত্রে আমার শেপ হচ্ছে সার্কুলার। এস অরবিটালের শেপ কেমন, সার্কুলার হয় বা সার্কেল হয়, মানে এস অরবিটালের শেপটা জাস্ট এইরকম। আচ্ছা, পি অরবিটাল, পি অরবিটালের শেপ কেমন, ডাম্বল। ডাম্বলটা আমার কেমন, এই যে এমন, পি অরবিটালের শেপটা কেমন, ডাম্বলের মতো। ওকে,
মানে ডাম্বল বলতে অ্যাকচুয়ালি যে চিত্র সেটা হচ্ছে এরকম, এই যে এরকম ডাম্বলের মতো। আর ডি অরবিটালে যেটা ডাবল ডাম্বল সেটা কীরকম হয়, এই একটা আর হচ্ছে এই একটা ডাবল ডাম্বল। তাই হোক আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আসি হচ্ছে প্র্যাকটিসে। সব মুছে দিই আমি। আচ্ছা, তো ইফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইজ 4, মানে আমাদের এন এর মান আমার বলছে 4 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মানে হচ্ছে মূল যে শক্তি স্তর সেটা। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ অরবিটাল? তো আমরা এখানে আগের স্লাইডে সূত্র সংজ্ঞা পড়ছিলাম, মানে সূত্র পড়ছিলাম যে নাম্বার অফ অরবিটাল ইন এনি অরবিট ইজ এন স্কোয়ার। তা আমি যদি এখানে দেখি যে এন স্কোয়ার মানে অরবিটাল বলছে, তাহলে আমার সূত্রটা কি এন স্কোয়ার। তো আমার এখানে কি বলছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত 4, মানে এন ইজ ইকুয়াল টু 4, তাহলে অরবিটাল নাম্বার কত হবে 4 স্কোয়ার, মানে কত 16। আই হোপ না বুঝতে পারছেন। এই দেখেন নাম্বার অফ অরবিটাল ইন এনি অরবিট এন স্কোয়ার। আচ্ছা, তো এটা কত হবে 16। আচ্ছা, এখন আসেন হাউ মাচ ইলেকট্রন ক্যান দ্য এফ অরবিটাল হোল্ড ইন, হয়ে গেল। আচ্ছা, হাউ মাচ ইলেকট্রন ক্যান দ্য এফ অরবিটাল হোল্ড ইন টোটাল। আচ্ছা, এখানে আমি এই মাত্র এই সূত্রটা দেখলাম 2 × 12 + 1। এফ এর ক্ষেত্রে আমরা এল এর মান কত জানি, এফ এর ক্ষেত্রে আমরা এল এর মান জানি হচ্ছে গিয়ে 3। তাহলে আমি সূত্রটা বসাই যে 2 × 3 + 1, তাহলে কত হয় 2 × 3 দোকানে 6 + 1 7, তার মানে কত 14। অ্যান্সার কত 14। আই হোপ আপনারা বুঝতে পারছেন। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এল ফর 3D অরবিটাল? আচ্ছা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এল ইন ফর 3D অরবিটাল? আচ্ছা, আপনারা এখানে দেখেন 3D অরবিটালের ক্ষেত্রে এল এর মান কত, এখানে এল এর মানটা আছে স্মল এল। আচ্ছা, স্মল এল এর মানের ক্ষেত্রে আমি যদি বলি এটা হবে এল, তো ডি এর ক্ষেত্রে 3D হোক 4D হোক, ডি এর ক্ষেত্রে আমার এল এর মান একটাই না, এল এর মান আমরা কি জানছি 2। এখানে আমি যে এস এর মান, পি এর মান, পি এর ক্ষেত্রে এল এর মান, তারপর হচ্ছে ডি এর ক্ষেত্রে এল এর মান, এফ এর ক্ষেত্রে এল এর মান যে আমি বলছি, সেক্ষেত্রে আপনি যেই কক্ষপথে থাকুক না কেন বা যেই অরবিটে থাকুক না কেন, যেমন 1s 2s 3s, সবগুলোর ক্ষেত্রে এস এর কিন্তু এল এর মান সেম, পি এর ক্ষেত্রে এল এর মান সেম, ডি এর ক্ষেত্রে এল এর মান সেম, এফ এর ক্ষেত্রে কিন্তু এল এর মান সেম। তার মানে এখানে 3D এর ক্ষেত্রে কি হবে, এল এর মান হবে হচ্ছে 2। আচ্ছা, n ইজ ইকুয়াল টু যদি 3 হয়, l ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে সাবশেলে হের ইলেকট্রন কত? আচ্ছা, n ইজ ইকুয়াল টু 3 এবং l ইজ ইকুয়াল টু 1 হলে, তাহলে n ইজ ইকুয়াল টু 3 হলে আমার কি 3, আর l ইজ ইকুয়াল টু 1 মানে কি s কত 0, p কত 1, তার মানে 3p। দ্যাটস ইট। এখন বলতে পারেন যে এখানে আবার বলছে যে কয়টা ইলেকট্রন আছে, এখানে আসলে প্রশ্ন একটু ভুল হয়েছে, এখানে হেয়ার ড্যাশ হবে এখানে যে কয়টা ইলেকট্রন আছে। এখন 3p-তে কয়টা ইলেকট্রন থাকতে পারে, p-তে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে একটু চিন্তা করেন তো, 6টা, তার মানে 3p 6 হবে, মানে এখানে 6টা 6টা ইলেকট্রন থাকতে পারে, ড্যাশে হবে হচ্ছে 6 ইলেকট্রন। দেন আসি হচ্ছে আমরা নেক্সট স্লাইডে, ওয়েভলেন্থ। ওকে, তো আমরা ওয়েভলেন্থগুলো আগেই পড়ছিলাম ইন্টারে থাকতে, চ্যাপ্টার 2তেই ছিল। আচ্ছা, টাইপ 5 আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের ওয়েভলেন্থ নিয়ে। তো ওয়েভলেন্থ আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ওয়েভলেন্থ আছে। ওয়েভলেন্থটাকে আমরা যে এই যে বিভিন্ন জায়গায় আমরা কিছু কথা বলছি, বা বিভিন্ন আপনি যে নেটওয়ার্ক ইউজ করতেছেন, বা বিভিন্ন যেন এক্স রে শুনছেন, গামা রে শুনছেন, আমরা যেসব আলো দেখতেছি সবগুলো কি ওয়েভের মাধ্যমে যাচ্ছে। তো এগুলো ওয়েভের নির্দিষ্ট রেঞ্জ আছে, যেগুলো আমরা কিছু কিছু ওয়েভলেন্থ দেখতে পারি বা ভিজিবল আমাদের কাছে, আর কিছু কিছুগুলো দেখতে পারি না, বাট এগুলো আমাদের কাজে লাগে। তো এর মধ্যে কি কি আছে, একটা হচ্ছে গামা রে,
গামারের রেঞ্জ কত, ওয়েভ লেন্থের রেঞ্জ কত, 0.0005 টু 0.15 ন্যানোমিটার। অনেক ছোট না? অনেক ছোট। এই গামা রে কিন্তু আমরা দেখতে পারি না। আচ্ছা, দেন আসি এক্স রে। এক্স রের কত, 0.01 টু 10 ন্যানোমিটার, এটার রেঞ্জ। দেন হচ্ছে ভিজিবল রে। এটা কিন্তু অনেক এমসিকিউতে আসে যে আমাদের ভিজিবল রে কত, মানে আমরা চোখে যেসব রং দেখি সেগুলোর তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ কত, সেটা হচ্ছে 380 থেকে 700 ন্যানোমিটার। আচ্ছা, এই রেঞ্জের মধ্যে যদি আমাদের কোনো ওয়েভ লেন্থ যায় সেগুলোকে আমরা বিভিন্ন কালার হিসেবে দেখি। আচ্ছা, এখন আসেন হচ্ছে আইআর। আইআর কত, 800 থেকে 1000 ন্যানোমিটার। আর ইউভি কত, 10 থেকে 400 ন্যানোমিটার। আচ্ছা, আইআর রে কোনগুলা, এক্স রে কোনগুলা, গামা রে কোনগুলা? গামা রে কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, মেডিকেলে বিশেষ করে এক্স রে আর গামা রে কিন্তু মেডিকেলে ইউজ করা হয়। এক্স রে আমরা করি না ওই যে কোথায় হাড় ভাঙলো কিনা বা ফ্র্যাকচার হলো কিনা আমরা এক্স রে হিসেবে দেখি না। এই এক্স রে যে আমার ওয়েভ লেন্থ, এই ওয়েভটাই আমার শরীর দিয়ে পাস করে, যার কারণে আমরা হাড্ডি বা এগুলো দেখতে পারি। আচ্ছা, ভিজিবল রে তো আমরা কালার হিসেবে দেখি। আইআর রে কি, আপনারা তো রিমোট ইউজ করেন তাই না? এই রিমোট যে ইউজ করেন, রিমোট থেকে টিভির যে মধ্যে যে ওয়েভটা যায়, আপনি ধরেন রিমোটে একটা কমান্ড দিলেন, সেটা টিভিতে যাচ্ছে, সেই যে রের মাধ্যমে যাচ্ছে সেগুলোকে আইআর রে আসলে বলে। আবার ইউভি রেকে, ওই যে সূর্য থেকে দেখেন না, অনেকে বললেন ইউভি প্রোটেক্টিভ, এই যে স্ক্রিন থেকে বা সূর্য থেকে যেসব রে আসে সেগুলোকে ইউভি রে বলে। আর টিভি অ্যান্ড রেডিও কমিউনিকেশন হচ্ছে গিয়ে রেডিও ওয়েভ, মানে টিভির যে ব্রডকাস্ট যেগুলা, আবার রেডিও যে কমিউনিকেশন, এক জায়গা থেকে এক জায়গায় যে নিউজ পাঠায়, এগুলো সব রেডিও ওয়েভের মাধ্যমে হয়। আর মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে আমার এক্সরে আর গামা রে ইউজ করা হয়। আর ডুপ্লিকেট মানে অনেক সময় নকল টাকা শনাক্তকরণের ক্ষেত্রে ইউভি রে ইউজ করা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন আসে হচ্ছে প্র্যাকটিস। হোয়াট ইজ দ্য ওয়েভ লেন্থ রেঞ্জ অফ ভিজিবল লাইট? কত পড়ছিলাম আমরা? 380 থেকে 700 ন্যানোমিটার। 380 থেকে 700 ন্যানোমিটার, এটার অ্যান্সার। ওকে, এখন হচ্ছে উইচ ওয়ান ইজ দ্য স্মলেস্ট কোনটা আমরা দেখছিলাম? গামারের কত ছিল? গামারের ছিল হচ্ছে 0.0005 টু 0.15 ন্যানোমিটার। এটা আপনারা ওই যে আমি একটু আগে যে স্লাইডটা দেখে পড়াইলাম সেটার মধ্যে দেখলেই বুঝবেন সবচেয়ে ছোট কিন্তু গামারের, সবচেয়ে ছোট কার? গামারের। ওকে, which one is used in medical science? একটু আগে দেখালাম এক্স রে আর গামা রে। ওকে, নেক্সট স্লাইডে আসি। এখন আমাদের কিন্তু একটা চ্যাপ্টার শেষ, এখন আমরা আসবো চ্যাপ্টার 3, periodic properties of elements and chemical bondings. ওকে, তো এখন আসি পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলে আমরা কি দেখছিলাম? আই হোপ আপনাদের মনে আছে যে পিরিয়ডিক টেবিলে আপনাদের হচ্ছে গ্রুপ থাকে এবং পর্যায় থাকে, তাই না? তো এখানে আমাদের গ্রুপ ওয়ানে আমাদের কি থাকে? গ্রুপ ওয়ানে যেসব মৌলগুলো থাকে সেগুলোকে আমরা বলি অ্যালকালি মেটালস। অ্যালকালি মেটালস কেন বলি? অ্যালকালি মেটালস হচ্ছে গিয়ে এরা অ্যালকালি বা ক্ষারকত্ব প্রকাশ করে সবাই, মানে এরা সাধারণত ক্ষারক হয় বা মেটাল হয়। মেটাল কি জিনিস? মেটাল হচ্ছে আপনারা যেসব মৌল বা পদার্থ আপনার ধরলে চকচক করবে, তারপরে হচ্ছে গিয়ে ধরতে পারবেন বা কঠিন পদার্থ, এগুলো হচ্ছে মেটাল। তো এগুলো অ্যালকালি মেটাল কি? এসব মেটালগুলো আপনাদের ক্ষারকত্ব প্রকাশ হবে, অ্যালকালি ধর্ম প্রদর্শন করে, তাই এগুলোকে বলে অ্যালকালি মেটালস। ওকে, এবং আমরা গ্রুপ 2 এ যেসব আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলাকে আমরা বলতেছি অ্যালকালি আর্থ মেটাল। অ্যালকালি আর্থ মেটাল কেন বলতেছি? এরা মেটাল এবং একই সাথে অ্যালকালি ধর্ম প্রদর্শন করে, বাট এদেরকে অধিকাংশই মাটিতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়। যেহেতু এদেরকে মাটিতে পাওয়া যায় তাই এদেরকে অ্যালকালি আর্থ মেটাল বা মৃৎক্ষার ধাতু বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে গ্রুপ 1B। এই 1B কে আপনাদের কয়েন মেটাল বলা হয়। কয়েন মেটাল কেন বলা হয়? কপার, এজি আর ইউ মানে সিলভার, তারপর হচ্ছে গোল্ড, এগুলাকে আমরা কেন কয়েন মেটালস বলছি? কারণ অতীতে আমরা এগুলাকে মুদ্রা হিসেবে বা মুদ্রা ধাতু হিসেবে ব্যবহার করতাম, যার কারণে গ্রুপ 1B কে বা IB কে এদেরকে কয়েন মেটাল বলা হয়। আচ্ছা, দেন আসি হচ্ছে হ্যালোজেন।
তো হ্যালোজেন অনেক কমন নেই, আপনার ইন্টারও পড়ছেন যে গ্রুপ VIIA বা গ্রুপ 17কে হ্যালোজেন বলা হয়, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, কারণ এরা লবণ উৎপাদনকারী। হ্যালোজেনের বাংলা হচ্ছে লবণ উৎপাদনকারী। হ্যালোজেন কেন বলা হয়? এরা সবসময় ক্ষারক বা এর সাথে বিক্রিয়া করে আপনাদের লবণ উৎপন্ন করে, যার কারণে এরা মানে ধরেন সোডিয়াম বা গ্রুপ 1-এর সাথে এরা বিক্রিয়া করে সবসময় লবণ উৎপাদন করে, যার কারণে এদেরকে হ্যালোজেন বলে। হ্যালোজেনের বাংলা অর্থ হচ্ছে লবণ উৎপাদনকারী। এরপর আসে হচ্ছে ইনহার্ট গ্যাস। গ্রুপ ও বা গ্রুপ 18কে ইনহার্ট গ্যাস বা বলা হয়, নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এর মধ্যে হিলিয়াম, নিয়ন, আর্গন। নিষ্ক্রিয় গ্যাস কেন বলা হয়? এদের সর্বশেষ শক্তি স্তর বা প্রত্যেকটা অরবিটাল পরিপূর্ণ থাকে। এরা সাধারণত কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না এবং তাদের মধ্যে থেকে তারা ইলেকট্রন ছাড়তেও চায় না এবং প্রবেশ করাইতেও চায় না, যার কারণে এদেরকে ইনহার্ট গ্যাস বলে। আচ্ছা, এখন আসে হচ্ছে লিকুইড মেটাল। লিকুইড মেটাল হচ্ছে Hg, এটা আপনার পড়ে রাখতে হবে, এমসিকিউতে আসে অনেক। তবে লিকুইড নন মেটাল, লিকুইড নন মেটাল হচ্ছে ব্রোমিন। আর মেটালয়েড কি গ্যালিয়াম, Bi, Si, SAS, এগুলো আপনাদের মনে রাখতে হবে, এগুলো এমসিকিউতে আসে। এমসিকিউতে দেখা গেল হুইচ ওয়ান ইজ মেটালয়েড, হুইচ ওয়ান ইজ লিকুইড নন মেটাল, হুইচ ওয়ান ইজ লিকুইড মেটাল, অপশনে দেখবেন আপনারা। ওকে, দেন আসেন হচ্ছে ল্যান্থানাইট সিরিজ। আপনারা তো পর্যায় সারণী দেখছেন, পর্যায় সারণীতে দেখবেন পর্যায় সারণীর নিচে কিছু আছে, মানে নিচে কিছু কিছু মৌল আছে, দেখবেন পর্যায় সারণীতে আপনাদের শেপটা হচ্ছে কি এইরকম। পর্যায় সারণীর শেপটা দেখবেন এইরকম। আবার এর মধ্যে আপনারা দেখবেন এই যে এই সাইডটা আছে দুইটার, এখানে হচ্ছে ল্যান্থানাইট সিরিজ থাকে আর এখানে হচ্ছে অ্যান্থানাইট সিরিজ থাকে। পর্যায় সারণীতে এরকম থাকে, দেখবেন নিচে এখানে কয়েকটা মৌল দেয়া আছে, কয়েকটা মৌল কি স্পেসিফিক বলতে হলে 15টা মৌল, এখানে 15টা মৌল, এখানে 15টা মৌল দেয়া আছে। সেইগুলোকে ল্যান্থানাইট আর অ্যাক্থানাইট সিরিজ বলে। পর্যায় সারণী দেখলে বুঝবেন যে উপরে যেটা সেটাকে ল্যান্থানাইট সিরিজ আর এটাকে অ্যান্থানাইট সিরিজ বলে। প্রত্যেকটাতে 15টা করে মৌল থাকে আলাদা, 15টা 30টা মৌলকে আলাদা করা হয়েছে। তো এটা কেন করা হয়েছে ল্যান্থানাইট সিরিজ আর অ্যান্থানাইট সিরিজকে আলাদা করা হয়েছে? কারণ পর্যায় সারণীর যে একটা সৌন্দর্য আছে বা একটা শেপ আছে, এই 15টা যদি আমি এর মধ্যে দিয়ে দিই তাহলে পর্যায় সারণী এই যে এইগুলা ছড়ায় যাবে, ধর্মর ক্ষেত্রে তারতম্য ঘটবে, পর্যায় সারণীর সৌন্দর্যের ক্ষেত্রে তারতম্য ঘটবে, যার কারণে পর্যায় সারণীকে ল্যান্থানাইট এবং অ্যাক্থানাইট সিরিজকে আলাদাভাবে রাখা হয়েছে। তাই হোক আপনারা পারবেন। আবার ল্যান্থানাইট অ্যাক্থানাইট সিরিজের যেসব মৌল আছে সেসব নাম মুখস্থ করা লাগবে না আপনাদের, এগুলো আসবে না। জাস্ট হচ্ছে ল্যান্থানাইট সিরিজকে কেন পর্যায় সারণী বাইরে রাখা হয়েছে, অ্যাক্থানাইট সিরিজকে কেন পর্যায় সারণী বাইরে রাখা হয়েছে, সেটা এমসিকিউ হিসেবে আসবে, অপশনও দেওয়া থাকবে। যাই হোক, এখন আসেন আয়নীকরণ শক্তি, আয়নাইজেশন এনার্জি। ওকে, আয়নাইজেশন এনার্জি কাকে বলে? আয়নাইজেশন এনার্জিটা আমরা যদি দেখি, আয়নাইজেশন এনার্জির বাংলা হচ্ছে আয়নীকরণ শক্তি। Ionization energy is the minimum energy required to remove the most loosely bound electron of an isolated generous atom, positive ion or molecule. আমি জানি আপনারা কিছুই বুঝেন নাই, তো আমি যদি এটা বাংলায় বলি, আপনারা আয়নীকরণ শক্তি হচ্ছে সংজ্ঞা পড়ছেন যে 1 মোল যদি মৌল থেকে 1 মোল মৌল গ্যাসীয় অবস্থায়, এটা অবস্থায় গ্যাস স্টেটে থাকতে হবে। গ্যাস স্টেট বা গ্যাসীয় অবস্থায় যদি আপনি 1 মোল মৌল থেকে যদি আপনি 1 মোল বা 1 মোল পরিমাণ ইলেকট্রন বের করবেন, বের করে একে 1 মোল পরিমাণ পজিটিভ আয়নে যদি রূপান্তর করতে চান, তাহলে সে যে পরিমাণ শক্তি রিলিজ করবে বা বের করলে যে পরিমাণ শক্তি আপনার লাগবে, রিলিজ তো করবে না, তার শক্তি লাগবে। ইলেকট্রন যদি আপনি বের করতে চান তাহলে আপনাকে শক্তি দিয়ে বের করতে হবে, আর যদি ইলেকট্রন প্রবেশ করাতে চান তাহলে কিন্তু সেই শক্তি রিলিজ করবে। আচ্ছা, যে আপনি ইলেকট্রন বের করবেন তাহলে সেটাকে হচ্ছে গিয়ে আয়নীকরণ শক্তি বলে। মানে আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি, গ্যাসীয় অবস্থায় যদি কোনো একটা মৌল থাকে, সেটার 1 মোল পরমাণু থেকে 1 মোল পরিমাণ যদি আপনি ইলেকট্রন সরাতে চান,
তাহলে যে পরিমাণ শক্তি আপনার প্রয়োজন হবে সেটাকে বলেছে আয়নাইজেশন এনার্জি বা ইলেকট্রন আয়নীকরণ শক্তি। এখন আসে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। আচ্ছা, ইলেকট্রন আসক্তি হচ্ছে আয়নাইজেশন এনার্জি পুরো উল্টা। এক্ষেত্রে কি 1 মোল গ্যাসীয় অবস্থা, ফার্স্ট অফ অল গ্যাসিয়াস স্টেট আপনাদের বলতে হবে। গ্যাসিয়াস স্টেটে যদি আপনার 1 মোল ইলেকট্রনটা 1 মোল মৌল থেকে যদি আপনার 1 মোল ইলেকট্রন প্রবেশ করাতে চান, 1 মোল পরিমাণ ইলেকট্রন যদি আপনি প্রবেশ করাতে চান, মানে প্রবেশ করাবেন, আগেরটা কি বের করছেন, এখন প্রবেশ করাবেন। প্রবেশ করালে যে পরিমাণ শক্তি নির্গত হয় বা রিলিজ হয়, যে পরিমাণ শক্তি নির্গত হয় বা রিলিজ হয় তাকে আমরা বলতেছি ইলেকট্রন অ্যাফিনিটি। ওকে, আচ্ছা, এক্ষেত্রে আপনাদের বলে রাখি হ্যালোজেন গ্রুপ বা গ্রুপ 17 বা গ্রুপ VIIB, সেক্ষেত্রে আপনাদের দেখবেন সবার ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি। এর মধ্যে ফ্লোরিন পুরা পর্যায় সারণীর মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রন অ্যাফিনেটেড বা তড়িৎ ঋণাত্মক মৌল। আচ্ছা, এখন পর্যায় সারণীর সাথে এটা কিভাবে রিলেট করবেন? রিলেট করতে আমরা সবসময় পড়ছি পর্যায় সারণী যত বাম থেকে ডানে যাবে বা গ্রুপ সংখ্যা বাড়বে তত আকার আকার হ্রাস পাবে। আকার হ্রাস পেলে কি হবে? আয়নাইজেশন এনার্জি IE দিয়ে লিখলাম, আয়নাইজেশন এনার্জি বাড়বে। সেম এস ইলেকট্রন অ্যাফিনিটি বা EA দিয়ে লিখলাম, সেটা কি বাড়বে। আবার যদি মানে পর্যায় সারণী উপর নিচ থেকে উপরে যান বা উপর থেকে নিচে নামেন, তখন আপনি দেখবেন আকার বৃদ্ধি পাচ্ছে। আকার বৃদ্ধি পেলে আয়নাইজেশন এনার্জি বাড়ে। প্র্যাকটিসে আসি আমরা। তো আমাদের ফার্স্ট কোশ্চেনে কি বলছে? হুইচ ওয়ান ফলোইং এলিমেন্টস হ্যাজ দ্য হাইয়েস্ট আয়নাইজেশন এনার্জি? তো এখানে কি কি আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আর্গন। ওকে, আমি একটা জিনিস বলে রাখি, ইনহার্ট গ্যাস যেগুলো থাকে এদের আয়নাইজেশন এনার্জি এবং আপনার ইলেকট্রন অ্যাফিনিটি সবসময় 0 হয়। 0 হয় কেন? আমরা আয়নাইজেশন এনার্জি বা ইলেকট্রন অ্যাফিনিটিতে কি জানছি? এই ইলেকট্রন প্রবেশ করাতে বা বের করতে যে পরিমাণ শক্তি লাগে। বাট এদের ক্ষেত্রে কি হয়? এরা নিষ্ক্রিয় গ্যাস হওয়াতে বা ইনহার্ট গ্যাস হওয়াতে এরা ইলেকট্রন প্রবেশও করাতে চায় না বা বের করতে চায় না, যার কারণে এদের তো কোনো শক্তিও রিলিজ হয় না, প্রবেশ করাইতেই পারতেছে না। তাহলে কি পরিমাণ শক্তি হবে? অবশ্যই 0। তো আয়নাইজেশন এনার্জি যেহেতু ইলেকট্রন প্রবেশও করাইতে পারতেছে না, ঢুকাইতেও পারতেছে না, বের করতেও পারতেছে না, তার মানে এর তো আয়নাইজেশন এনার্জি থাকেই না। আচ্ছা, এখন আমাদের তুলনা, তাহলে এটা আমাদের ক্রস। এখন আমাদের তুলনা হবে Na, Mg এবং P। তো আপনারা পর্যায় সারণী যদি দেখেন, পিরিয়ডিক টেবিলটা যদি দেখেন, পিরিয়ডিক টেবিল দেখলে আপনারা দেখবেন আমাদের যে সোডিয়ামের ঠিক নিচে হচ্ছে কি, সোডিয়ামের ঠিক পাশে পর্যায় সারণীতে এইভাবে আছে একদম Na, তারপর Mg, তারপরে হচ্ছে কি আপনাদের ফসফরাস, যেটা ফসফরাস হচ্ছে তার ডানে, মিডল আরো আছে, মানে সোডিয়ামের ডানে হচ্ছে গিয়ে Mg, তার ডানে হচ্ছে গিয়ে ফসফরাস। আচ্ছা, এখন আমরা পর্যায় সারণী কি জানছি? বাম থেকে যত ডানে যায় তত আকার হ্রাস পায়। আকার হ্রাস পেলে কি হবে? আয়নাইজেশন এনার্জি বৃদ্ধি পায়। তো সর্বডানে যেটা আছে সেটার আয়নাইজেশন এনার্জি সবচেয়ে বেশি হবে, আর সর্ববামে যেটা আছে তার আয়নাইজেশন এনার্জি সবচেয়ে কম হবে। তাহলে হ্যাজ দ্য হাইয়েস্ট এনার্জি কি হবে? ফসফরাস। কারণ কি? সবচেয়ে পর্যায় সারণী সবচেয়ে ডানে আছে। আচ্ছা, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট মেটালিক ক্যারেক্টার? ওকে, তো এর মধ্যে আসি। তো মোস্ট মেটালিক ক্যারেক্টার যদি আমি বলি, এখন মোস্ট মেটালিক ক্যারেক্টার এখানে হচ্ছে পর্যায় ভিত্তিক ধর্ম। পর্যায় সারণী যত উপর থেকে নিচে নামবে তত মেটালিক ক্যারেক্টার কমবে। তো এইখানে আপনারা দেখবেন যে এই যে এটা দেয়া আছে, এটা কিন্তু উপর থেকে নিচে নামছে, মানে সবার উপর হচ্ছে লিথিয়াম পর্যায় সারণীতে, তার নিচে দেখবেন সোডিয়াম, তার নিচে দেখবেন ফসফরাস, তার নিচে দেখবেন রুবিয়াম, সবচেয়ে উপরে কে? লিথিয়াম। তাই এর মানে পর্যায়ভিত্তিক ধর্ম অনুযায়ী লিথিয়ামের মেটালিক ক্যারেক্টার সবচেয়ে বেশি হবে এবং সবচেয়ে কম হবে হচ্ছে আরবি। তো এটা অ্যান্সার হবে Li, লিথিয়াম। আচ্ছা, হুইচ ওয়ান হ্যাজ দ্য স্মলেস্ট আয়নিক রেডিয়াস? আচ্ছা, আয়নিক রেডিয়াসের ক্ষেত্রে আমি বলি
আয়নিক রেডিয়াসের ক্ষেত্রে আপনার সোডিয়াম, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং অক্সিজেন এবং এইটির মধ্যে আপনি দেখবেন হচ্ছে কি সবচেয়ে বামে বা ডানে সেম কেস। তো আপনারা যদি এখানে দেখেন সোডিয়ামটা কই আছে, সোডিয়ামের ঠিক পাশে হচ্ছে ম্যাগনেসিয়াম। তারপর হচ্ছে অক্সিজেনটা কই আছে, অক্সিজেন কিন্তু তার উপরে আছে, মানে উপরেরটায় অক্সিজেন আছে উপরের গ্রুপে, তার নিচে হচ্ছে সোডিয়াম, পাশে হচ্ছে ম্যাগনেসিয়াম। তারপর যদি এটি ধরেন, এটি কিন্তু অনেক দূরে আছে। আচ্ছা, তো এখানে অ্যান্সার হবে হচ্ছে এটি না, এটা আসলে এল হবে, অ্যালুমিনিয়াম। এটি একটু টাইপিং মিস্টেক করছে, এটা হবে অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়াম যেটা, অ্যালুমিনিয়াম কিন্তু ম্যাগনেসিয়ামের পাশে আছে, ম্যাগনেসিয়ামের পাশে। তো আমি যদি পর্যায় সারণী এখানে হিসাবে দেখাই, পর্যায় সারণী আপনারা এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সংখ্যা বের করবেন। যদি বের করেন উপরে দেখবেন হচ্ছে উপরের গ্রুপে হচ্ছে গিয়ে অক্সিজেন আছে, তার নিচের গ্রুপে হচ্ছে দেখবেন হচ্ছে সোডিয়াম, তার বাম পাশে ডান পাশে হচ্ছে ম্যাগনেসিয়াম, তার ডান পাশে হচ্ছে অ্যালুমিনিয়াম। তো আমরা জানি কি উপরে থাকলে হচ্ছে গিয়ে আকার ইয়া হয়, উপর থেকে নিচে নামলে আকার বড় হয়, আবার বাম থেকে ডানে গেলে হচ্ছে আকার ইয়া হয়, ছোট হয়। তো এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম 3+ হবে সবচেয়ে স্মলেস্ট আয়নিক রেডিয়াস। কারণ কি O2- যেটা O2- হচ্ছে গিয়ে আলাদা, মানে O2- হচ্ছে উপরে থাকার কারণে উপর থেকে এখানে নিচে নামলে Al3+ থেকে এর আকারটা মানে ছোট হবে, মানে বড় হবে। O3 মানে Al3+ থেকে O2- আকারটা বড় হবে। আর এখানে হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এর মধ্যে আপনি যদি মানে আয়নটাই বাদ দেন, আপনি বাম থেকে ডানে গেলে কি হয়, আকার হ্রাস পায়। আয়নের ক্ষেত্রেও সেম হবে, বাম থেকে ডানে যদি যান তাহলে আকার কি হবে, হ্রাস পাবে। তো সেই এখানে অ্যান্সার হবে Al3+। ওকে, এখন হুইচ এলিমেন্ট ইজ দ্য রাইটলি ফ্রম আ কোভ্যালেন্ট কম্পাউন্ড। কোভ্যালেন্ট কম্পাউন্ড আপনারা জানেন কি সোডিয়াম আয়নিক কম্পাউন্ড ইয়া করে, ম্যাগনেসিয়াম আয়নিক কম্পাউন্ড করে, কে অ্যালুমিনিয়াম, কে মানে পটাশিয়াম ও আয়নিক কম্পাউন্ড করে। এর কারণ কি আপনার যে মেটালগুলো দেখবেন, মেটালগুলো সাধারণত হচ্ছে আপনার আয়নিক কম্পাউন্ড গঠন করে, আর নন মেটালিক যেগুলো সেগুলো হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড গঠন করে। এই ক্ষেত্রে আপনি দেখবেন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এগুলো সব মেটাল, এরা আয়নিক কম্পাউন্ড গঠন করে। আর ক্লোরিয়াম হচ্ছে নন মেটাল, যার কারণে ক্লোরিন কোভ্যালেন্ট কম্পাউন্ড গঠন করে। আচ্ছা, এখন আসি আমরা টাইপ 2 ব্লক এলিমেন্ট। ওকে, তো ব্লক এলিমেন্ট কি, আমাদের পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলে তিনটা ব্লক আছে, চারটা ব্লক আছে সরি, একটা এস ব্লক, একটা পি ব্লক, একটা ডি ব্লক। ওকে, এস ব্লকটা কি, লাস্ট ইলেকট্রন এন্টারস, মানে যেসব পরমাণু বা অ্যাটমে দেখবেন লাস্ট ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করছে সেগুলো এস ব্লক বলা হয়। এটাতে 14টা এলিমেন্ট আছে। এর মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের ইয়া কি 11। এর যদি আমি ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6 আর কত 3s1। দেখেন তো সর্বশেষ শক্তি স্তর কি, সর্বশেষ অরবিটাল কি এস না, এস এর মধ্যে সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করছে না, তার মানে এটা এস ব্লক এলিমেন্ট। এরপর আসি পি, লাস্ট ইলেকট্রন যদি পি অরবিটালে প্রবেশ করে তাহলে সেটাকে পি ব্লক বলি। এটা হচ্ছে 36টা এলিমেন্ট পিরিয়ডিক টেবিলে পি ব্লক। যেমন এখানে আসছে একটা এক্সাম্পল অ্যালুমিনিয়াম 17, এটা দেখি তো ইলেকট্রন বিন্যাস করে 1s2, 2s2, 2p6, 3s2, এটা হলো 12টা, 3p5। দেখেন তো সর্বশেষ ইলেকট্রনটা কি পি অরবিটালে গেছে না, তার মানে এটা পি ব্লক এলিমেন্ট। এরপর আসে হচ্ছে ডি ব্লক। ডি ব্লকের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন এন্টারস ইন ডি অরবিটাল। যদি ডি অরবিটাল 41 এলিমেন্টস থাকে, তো ডি অরবিটাল এক্ষেত্রে উদাহরণ কি কপার। এর আমি ইলেকট্রন বিন্যাস কি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপর হচ্ছে 4s1, 3d10। এই ইলেকট্রন বিন্যাস আমি লাস্ট চ্যাপ্টারেই দেখাইছিলাম এই ইলেকট্রন বিন্যাস কেন এরকম, আপনারা চাইলে আবার রিক্যাপ দিতে পারেন। এর সর্বশেষ ইলেকট্রনটা 3d অরবিটালে ঢুকছে। আপনারা এখন বলতে পারেন ভাই লাস্টে তো 4s আছে, কেন 3d বলতেছেন? কারণ হচ্ছে ইলেকট্রন শক্তিক্রম অনুসারে, মানে অরবিটাল শক্তিক্রম অনুসারে 3dর আগে কিন্তু 4s ইলেকট্রনটা ঢুকবে, তারপর কিন্তু 3d-তে ঢুকবে। যার কারণে হয় কি 3d অরবিটালে যেহেতু সর্বশেষ ইলেকট্রন ঢুকতেছে তাই এটাকে ডি ব্লক এলিমেন্ট বলে। আচ্ছা,
এখন এফ ব্লক হচ্ছে লাস্ট ইলেকট্রনটা এফ অরবিটালে যদি প্রবেশ করে তাহলে সেটাকে এফ ব্লক এলিমেন্ট বলে, এবং পিরিয়ডিক টেবিলে এটা 27টা এলিমেন্ট এফ ব্লক এলিমেন্ট। ওকে, এখন প্র্যাকটিস। উইচ ওয়ান ইজ দ্য ডি ব্লক? ওকে, এখন হচ্ছে প্র্যাকটিসে এটা আমরা সলভ করি, আসেন। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে? ফার্স্ট কোশ্চেন বলছে আমাদের যে হুইচ ওয়ান ইজ আ ডি ব্লক এনিমেল। আপনারা ইলেকট্রন বিন্যাস করেন তো দেখেন তো কি হয়, যে কোনটা হয়। স্বাভাবিকভাবে আপনি যদি আর্গনের ক্ষেত্রে বলেন, আর্গনের কিন্তু ডি অরবিটালে চায় না, আপনার ইলেকট্রন বিন্যাস করেন আর্গন কত 18, এই ক্ষেত্রে আপনার অ্যান্সার হবে হচ্ছে আপনারা ইলেকট্রন বিন্যাস করবেন। এটা আপনারা একা একা ইলেকট্রন বিন্যাস করবেন, আমি সব দেখাই দিলে তো হবে না, আপনারা নিজে নিজে করবেন। আমি অ্যান্সার বলি, এটার অ্যান্সার হবে জিঙ্ক। কেন হবে? আপনারা যদি ইলেকট্রন বিন্যাস করেন তাহলে জিঙ্কের সর্বশেষ ইলেকট্রনটা দেখবেন ডি অরবিটালে ডি অরবিটালে প্রবেশ করছে, যার কারণে ডি ব্লক এলিমেন্ট। আপনারা নিজে নিজে ইলেকট্রন বিন্যাস করে দেখবেন। এটা যদি প্রবলেম ফেস করেন আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপে বা পেজে। আচ্ছা, নেক্সট, হুইচ ওয়ান ইজ দ্য এফ ব্লক এলিমেন্ট? সোডিয়ামের ক্ষেত্রে বলেন, সোডিয়াম কিন্তু জীবনে এফ ব্লকে যাবে না, মানে এফ অরবিটাল সর্বশেষ যাবে না। ব্রোমিনের যদি ক্ষেত্রে বলেন, ব্রোমিনের ক্ষেত্রেও কিন্তু এফ অরবিটালে যাবে না সর্বশেষ ইলেকট্রন, এফ অরবিটাল তো আসবেই না ভাই। আর হচ্ছে আপনারা যদি ফেরাসের ক্ষেত্রে বলেন, ফেরাসের ইলেকট্রন বিন্যাস আপনি করেন দেখবেন এফ অরবিটালে কিন্তু যায় নাই, এফ অরবিটাল কিন্তু আসেই নাই। বাট আপনি যদি সি বলেন, সি কিন্তু অনেক দূরের একটা অরবিটাল, মানে দূরের একটা মোড়, এই ইলেকট্রন বিন্যাসটা কিন্তু বড়। আর যেসব ইলেকট্রন বিন্যাস বড় সেগুলো দেখবেন এফ অরবিটালে যাচ্ছে এবং এগুলোই এফ ব্লক হচ্ছে। আচ্ছা, which one of the following blocks elements only non-metals? এটা হবে হচ্ছে পি ব্লক। আপনারা যদি পর্যায় সারণী দেখেন তাহলে পি ব্লকটা দেখবেন নন মেটাল সবগুলা, এস ব্লকেরগুলো হচ্ছে মেটাল, বি ব্লকেরগুলো মেটালও হইতে পারে নন মেটাল হইতে পারে, বাট পি ব্লকেরগুলো সবগুলো নন মেটাল। আচ্ছা, এখন আসেন হচ্ছে হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার ইন ডি ব্লক। আমি কিন্তু আগের স্লাইডে পড়াইছি যে ডি ব্লকে কয়টা 41টা এলিমেন্টস থাকে, ডি ব্লকে কয়টা 41টা এলিমেন্ট থাকে। হাউ মেনি এলিমেন্ট আর ইন এফ ব্লক? এফ ব্লকে কিন্তু আমি লাস্ট স্লাইডে পড়েছি 27 এলিমেন্টস থাকে। কয়টা এলিমেন্ট থাকে? 27 এলিমেন্ট থাকে। ওকে, নেক্সট আসি প্রপার্টি অফ অক্সাইড। ওকে, তো প্রপার্টি অফ অক্সাইড আমরা কি জানি? অক্সিজেন যুক্ত যেসব যৌগ গঠন করা হয় সেগুলাকে হচ্ছে অক্সাইড বলি আমরা। সেগুলোকে আমরা কি বলি? অক্সাইড বলি। মানে যেসব যৌগ সাথে অক্সিজেন দ্বারা যেসব যৌগ গঠিত হয় সেগুলোকে আমরা অক্সাইড বলি। অক্সাইড হচ্ছে বিভিন্ন প্রকারের হয়, যার মধ্যে একটা আছে অ্যাসিডিক অক্সাইড, একটা হচ্ছে বেসিক অক্সাইড, একটা নিউট্রাল অক্সাইড, একটা অ্যামফোর্টিক অক্সাইড, পেরোক্সাইড, পলি অক্সাইড, সুপার অক্সাইড, মিক্স অক্সাইড। এখন এগুলোর নাম আপনারা মুখস্থ করে রাখবেন প্রত্যেকটারই, যে কোনটা কোন অক্সাইড। এখন আসি অ্যাসিডিক অক্সাইড কাকে বলে? যেই সব অক্সাইডগুলো আপনাদের পানির সাথে বা যে কোনো জিনিসের সাথে বিক্রিয়া করে অ্যাসিডিক উৎপন্ন করে, মানে অ্যাসিডিক নেচার দেখায়, বা আপনার জলীয় দ্রবণে অ্যাসিডিক নেচার দেখায়, সেগুলোকে অ্যাসিডিক অক্সাইড বলে। সেম অ্যাজ যেসব অক্সাইড আপনার জলীয় দ্রবণে বেসিক নেচার দেখায় সেগুলোকে বেসিক অক্সাইড বলে। তারপরে যেসব অক্সাইডগুলো আপনার নিউট্রাল থাকে বা মানে কোনো অ্যাসিডিকও না বেসিকও না, সেগুলো হচ্ছে কি আপনার নিউট্রাল অক্সাইড। তারপর হচ্ছে অ্যামফোর্টিক অক্সাইড কি, এগুলো আপনার কি কোনটা কেন এগুলো আপনাদের লাগবে না, আপনাদের বলবে অপশনে দিয়েছে কোনটা অ্যাসিডিক অক্সাইড, কোনটা বেসিক অক্সাইড, কোনটা নিউট্রাল অক্সাইড, তাই আপনাদের এগুলো মুখস্থ রাখতে হবে। নেক্সটে আসি হচ্ছে প্র্যাকটিস। ওকে, তো এটা আমরা শুরু করি। তো প্র্যাকটিসের ক্ষেত্রে ফার্স্ট আসি অ্যাকুইনিয়াস সলিউশন অফ LiO2। আচ্ছা, তো LiO2 ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি হবে? LiO2 কি পড়ছিলাম আমরা? সরি, LiO2 ক্ষেত্রে আমরা দেখেন তো LiO2 কই আছে আমাদের? ওকে, আচ্ছা, LiO2 যেটা আমাদের LiO2 যেটা সেটা সবসময় মনে রাখবেন LiO2 সবসময় বেসিক হবে।
বেসিকটা কেন হচ্ছে, কারণ এরা জলীয় যৌবন যখন করবেন তারা দেখবেন একদম পারফেক্ট মানে বেসিক নেচার ফলো করতেছে, মানে বেসিক নেচার দেখাচ্ছে, যার কারণে LiO2 একটা বেসিক অক্সাইড। হুইচ মেটাল ফ্রম 3 টাইপস অফ অক্সাইড, আচ্ছা কোন মেটালটা 3 টাইপস অফ অক্সাইড উৎপন্ন করে, এটা হচ্ছে Cr বা ক্রোমিয়াম। তারপর হচ্ছে অ্যাকোয়ানিয়াস সলিউশন অফ Na2CO3 ইজ, তো Na2CO3 কি, বেসিক এটা যখন আপনি জলীয় দ্রবণ করবেন তখন দেখবেন বেসিক নেচার দেখাচ্ছে। তারপর নেচার অফ SiCl4 অ্যাকোয়াস। আচ্ছা, নেচার অফ SiCl4 হচ্ছে গিয়ে আপনাদের অ্যাসিডিক, এটা মনে রাখবেন। আচ্ছা, হোয়াট টাইপস অফ অক্সাইড ওয়াটার ইজ, আচ্ছা বাট ওয়াটার দেখেন ওয়াটার কি অ্যাসিডিক নাকি হচ্ছে বেসিক, কোনোটাই না, নিউট্রাল কিন্তু, তার মানে কি অক্সাইড ওয়াটার কি নিউট্রাল হবে। ওকে, নেক্সট স্লাইডে যাই আমরা। তো হোয়াট ইজ CO ইজ, তো এটা যদি আমরা বলি CO কি আমাদের ক্যালসিয়াম কার্বন মনোক্সাইড। তো কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কি হবে, এটা অ্যাসিডিক হওয়ার পসিবিলিটিস আছে, বাট এটা আপনাদের মনে হতে পারে কার্বন ডাই অক্সাইড যেহেতু অ্যাসিডিক হয়েছে তার মানে এটা অ্যাসিডিক হইতে পারে, বাট এটা হবে নিউট্রাল। ওকে, নেক্সট স্লাইডে আসি। এখন আসি হচ্ছে কেমিক্যাল বন্ড। কেমিক্যাল বন্ড হচ্ছে আয়নিক বন্ড হয়। আয়নিক বন্ডটা কি, আয়নিক বন্ড হচ্ছে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যেসব যৌগ উৎপন্ন হয় সেগুলাকে আয়নিক বন্ড বলে। তো আয়নিক বন্ধন বা আয়নিক বন্ড হচ্ছে গিয়ে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন যে থাকে, মানে পজিটিভ আয়ন অ্যান্ড নেগেটিভ আয়ন যে থাকে তাদের মধ্যে যেসব বন্ধন বা বন্ড গঠন করা হয় তাদেরকে বলা হয় হচ্ছে আয়নিক বন্ড। আচ্ছা, তো আয়নিক বন্ডটা কি, আয়নিক বন্ড হচ্ছে মেটাল যারা থাকে, মেটালরা সাধারণত হচ্ছে পজিটিভ আয়নে রূপান্তরিত এবং নন মেটাল যারা থাকে তারা হচ্ছে নেগেটিভ আয়নে রূপান্তরিত হয়। তো আয়নিক বন্ডটা সাধারণত বলতে পারো তোমরা যে মেটাল এবং নন মেটালের মধ্যকার যেসব বন্ড হয় তাকে আয়নিক বন্ড বলে। এবং আয়নিক বন্ডটা কিভাবে গঠিত হয়, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। যেমন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি Na+Cl = NaCl, তো এটা কিভাবে হলো, সেটা হচ্ছে সোডিয়াম কিন্তু ইলেকট্রন ত্যাগ করছে আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে, Na+ হয়েছে আর এখানে আর হচ্ছে মাইনাস হয়েছে। এই যে মেটালটা পজিটিভ আয়ন হলো এবং নন মেটালটা নেগেটিভ আয়ন হলো, সেটা মিলে কি হলো একটা বন্ড গঠন করলো, সেটাকে বলা হচ্ছে আয়নিক বন্ড। নেক্সট স্লাইডে আসি হচ্ছে গিয়ে আমাদের কোঅ্যাভ্যালেন্ট বা আপনার কি বলে আপনাদের সমযোজী বন্ধন। আচ্ছা, কোঅ্যাভ্যালেন্ট বন্ডটা কিভাবে, যেসব দুইটা মৌলের মধ্যে যদি ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে, ধরেন আমি কার্বনের ক্ষেত্রে বলি বা যে কোনো একটা বলি CH4 যদি আমি বলি CH4, এক্ষেত্রে দেখবেন কার্বনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা, কার্বন এখানে ফার্স্ট অরবিটে দুইটা, তারপরে কয়টা কার্বনের কত 6টা, এখানে কয়টা 4টা থাকবে। তো চিন্তা করেন তো এইখানে যদি আমি পরিপূর্ণ করতে কি আমার আরো 4টা ইলেকট্রন লাগে। এখন 4টা ইলেকট্রন তো সে অন্য একটা মৌল থেকে নিতেও পারবে না, আয়নিক বন্ড তো গঠন করতে পারবে না। এক্ষেত্রে কি করে, 4টা হাইড্রোজেনে হাইড্রোজেন কয়টা থাকে, হাইড্রোজেনে একটা থাকে, একটা হইলে কিন্তু সেই স্থিতিশীল। এখন কি হয়, হাইড্রোজেন অরবিটাল গুলা এই একটার সাথে শেয়ার করে, মানে এখানে কি হয়, এইভাবে শেয়ারিং হয়, মানে আপনার যে এই যে ইলেকট্রনটা থাকে এই পাশে ইলেকট্রনটা সে শেয়ার করে এইখানে আনে। এই শেয়ারিং এর মাধ্যমে কি হয়, হাইড্রোজেনও 2টা ইলেকট্রন হয়ে গেল, হাইড্রোজেনের স্থিতিশীল হয়ে গেল, এখানে আবার কার্বনেরও একটা সাইড পরিপূর্ণ হয়ে গেল। সেম এজ এইখানে আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়, এখানে আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়, এখানে আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়।
যুক্ত হওয়ার কারণে কি হইল, ক্লোরিন কার্বনটাও সে হচ্ছে নিষ্ক্রিয় হয়ে গেল এবং হাইড্রোজেনগুলো নিষ্ক্রিয় হয়ে গেল। এভাবে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যেসব বন্ড গঠিত হয় সেগুলোকে বলা হয় হচ্ছে আপনার কোঅ্যাভ্যালেন্ট বন্ড। আচ্ছা, দেন আসি হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ডটাকে যখন একটা পরমাণু অন্য একটা পরমাণুকে ইলেকট্রন যুগল বা ইলেকট্রন পেয়ার প্রদান করে, মানে ডাবল ইলেকট্রন বা ইলেকট্রন পেয়ার মানে দুইটা ইলেকট্রন একসাথে ইলেকট্রন পেয়ার যখন প্রদান করে বা ইলেকট্রন পেয়ার মাধ্যমে যে বন্ধন গঠিত হয়, সেটাকে কোঅর্ডিনেট বন্ড বলে। আচ্ছা, এটার যদি আমি উদাহরণ দেই তাহলে হচ্ছে গিয়ে এক্সাম্পল দিলে আমি যদি বলি NH3 এর কথা বলবো। NH3 এর এখানে কি যে নাইট্রোজেন যে আছে, এখানে নাইট্রোজেন তার মধ্যে ইলেকট্রন যুগল আছে, তো এই ইলেকট্রন যুগলটা হাইড্রোজেনকে প্রদান করে। তো H প্লাসে কোনো কিন্তু ইলেকট্রন নাই, H প্লাসে কি কোনো ইলেকট্রন নাই, এরা একটা ইলেকট্রন যুগল আছে, ইলেকট্রন যুগলটা সে গ্রহণ করতে পারে, যার কারণে নাইট্রোজেনটা তার অবাধে ইলেকট্রন যুগলগুলোকে H প্লাসে দেয়, যার কারণে কোঅর্ডিনেট বন্ড গঠন করে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এরপর আসেন হচ্ছে মেটালিক বন্ড। আচ্ছা, মেটালিক বন্ধন হচ্ছে বাংলায় বলি আমরা ধাতব বন্ধন। ওকে, ধাতব বন্ধন কি মানে ধাতব পরমাণু যেসব আছে, মেটালিক যেসব অ্যাটম আছে, মেটালিক অ্যাটম যেসব আছে, সেগুলো যদি একটা ইলেকট্রন সাগরের মধ্যে বা ইলেকট্রনের মধ্যে যদি শক্তিশালী আকর্ষণ দিয়ে তারা একটা যদি জোট বাঁধে, মেটালগুলা যদি তাদের ভ্যালেন্স ইলেকট্রন মানে সর্বশেষ শক্তি স্তরে যেসব ইলেকট্রন থাকে সেগুলা দিয়ে যদি মানে চারপাশে নেয়, মানে ভাগ করে নেয় না, বরং ছেড়ে দিয়ে চারপাশে যেসব ইলেকট্রন সাগর তৈরি করে, মানে ইলেকট্রনগুলো সে ত্যাগ করে মানে একদম ত্যাগ করে দেয় না, ছেড়ে দেওয়ার ফলে কি হয়, তাদের বাইরের কক্ষপথগুলোতে বা বাইরের আউটারগুলোতে তারা এমনি ছুটাছুটি করতে থাকে। এর মাধ্যমে যেসব বন্ড গঠিত হয় সেগুলোকে ধাতব বন্ধন বলে। আচ্ছা, দেন আসি আমরা হচ্ছে প্র্যাকটিস। ওকে, তো আসি হোয়াট টাইপ অফ এনার্জি আ কেমিক্যাল বন্ড ইজ। অবশ্যই এটা পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জিও না, মেকানিক্যাল এনার্জি না, হিট এনার্জি না। দেখেন তো কেমিক্যাল বন্ডে কি দৌড়াদৌড়ি বা গতিশক্তি উৎপন্ন হয়? গতি তো না এখানে, তাহলে গতিশক্তি কিভাবে উৎপন্ন হবে? মেকানিক্যাল এনার্জি উৎপন্ন হয়। এখানে কি মেকানিক্যালে কিছু আছে? নাই। দেন এখানে হিট এনার্জি উৎপন্ন হয়। হ্যাঁ, হিট এনার্জি কিছু কিছু ক্ষেত্রে উৎপন্ন হয়, বাট সব ক্ষেত্রে উৎপন্ন হয় না। তাই এখানে কেমিক্যাল বন্ডকে ডাইরেক্টলি আমরা হিট এনার্জি বলতে পারতেন না, বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি উৎপন্ন হয়। তারপর সে হুইচ ওয়ান ইজ দ্য উইকেস্ট। আয়নিক বন্ড সবসময় মনে রাখবেন স্ট্রংগেস্ট, তারপরে কোঅ্যাভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ডটা সবচেয়ে বেশি উইক, এখানে মনে রাখবেন। হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ডের এক্সাম্পল সবসময় একটা লবণ উৎপন্ন হবে, এটা আপনারা মাস্ট জানেন। আর NH3 যেটা, সেটা আপনাকে বলছি কোঅর্ডিনেট বন্ড। H2O, তারপর CO2, এরা হচ্ছে কোঅ্যাভ্যালেন্ট বন্ড। আয়নিক কম্পাউন্ড হচ্ছে NaCl। আচ্ছা, হোয়াট টাইপ অফ বন্ড প্রেজেন্ট ইন সুগার। সুগার হচ্ছে কোঅ্যাভ্যালেন্ট বন্ড থাকে। কি থাকে? কোঅ্যাভ্যালেন্ট বন্ড থাকে। ওকে, তো আসি হুইচ ওয়ান হ্যাভ নো আয়নিক বন্ড। এটা হবে H3N।
H3N টা ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে CaCl2 দেখবেন একটা মেটাল একটা নন মেটাল, AlO3 এটাও দেখবেন মেটাল নন মেটাল, NaCl এটাও দেখবেন মেটাল নন মেটাল। সবসময় মনে রাখবেন আয়নিক বন্ড মেটাল আর নন মেটাল উৎপন্ন হয়। আর এখানে H3 আর N যেটা সেটা দেখবেন হচ্ছে দুইটাই হয় নন মেটাল মেটাল আছে, যার কারণে এটা নন আয়নিক বন্ড, মানে আয়নিক বন্ড না। আচ্ছা, দেন আসেন হচ্ছে আমরা টাইপ 5, পোলারাইজেশন, কোঅ্যাভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক কম্পাউন্ড আর ফাজন ল। ওকে, তো পোলারাইজেশনটা কি? তো পোলারাইজেশনটা হচ্ছে কি আপনার, পোলারাইজেশন হলো যখন একটা আয়নিক যৌগে বা আয়নিক কম্পাউন্ডে, দিস রেফার্স টু দ্য ডিসকর্শন অফ ইলেকট্রন ক্লাউড অফ অ্যান অ্যানায়ন বাই ক্যাটায়ন ইলেকট্রন ফিল্ড। এটা মানে হচ্ছে আপনার একটা আয়নিক যৌগে বা ধনাত্মক আয়ন বা ক্যাটায়নের ক্ষেত্রে যখন দেখবেন ঋণাত্মক আয়নে অ্যানায়ন ইলেকট্রন মেকে বিকৃত করে, মানে নষ্ট করে, মানে একটা ধনাত্মক আয়ন দ্বারা বা ক্যাটায়ন দ্বারা যখন দেখবেন ঋণাত্মক আয়নের মানে ক্যাটায়নের যখন দেখবেন ইলেকট্রন যে মেঘটা থাকে মানে ইলেকট্রন যে থাকে সেগুলোকে নষ্ট করে দেয় যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে পোলারাইজেশন। এখন কি যদি পোলারাইজেশন বেশি থাকে কোনো মৌলে বা কোনো বন্ডের, তাহলে বন্ড বিকামস মোর কোঅ্যাভ্যালেন্ট, মানে যদি কারো পোলারাইজেশন বেশি থাকে তাহলে সেটা মোর কোঅ্যাভ্যালেন্ট হয়, আর যদি সেটা লো হয় তাহলে সেটা আয়নিক হয়। আচ্ছা, NaCl বাই ভার্সেস AlCl3, কোঅ্যাভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক কম্পাউন্ড। আচ্ছা, NaCl ভার্সেস AlCl3। আচ্ছা, NaCl ভার্সেস AlCl3। NaClটা কি আপনাদের আয়নিক বন্ড উৎপন্ন করে, মানে এর মধ্যে পোলারাইজেশন যেটা পোলারাইজেশন NaCl এ অবশ্যই কি হবে, লো হবে, যার কারণে এটা মোর আয়নিক। আর AlCl3 যেটা সেটা কোঅ্যাভ্যালেন্ট, মানে পোলারাইজেশনটা হাই, যার কারণে খুব বেশি এটা কোঅ্যাভ্যালেন্ট চরিত্র দেখায়, মানে কোঅ্যাভ্যালেন্ট দেখায়, মানে AlCl3 যেটা সেটার মধ্যে হচ্ছে গিয়ে আপনার পোলারাইজেশনটা হাই, যার কারণে এটা কোঅ্যাভ্যালেন্ট ক্যারেক্টার শো করে। এখন আসেন হচ্ছে ফাজনস ল। আচ্ছা, ফাজনস লটা কি? এখানে তিনটা নিয়ম দিছে, যার মধ্যে হচ্ছে ক্যাটায়ন ইজ স্মল অ্যান্ড হাইলি চার্জ, মানে ক্যাটায়ন আপনার সেটি ছোট হবে এবং বেশি চার্জ যুক্ত হবে। মানে যখন একটি ক্যাটায়ন ধনাত্মক আয়ন ছোট আকারে এবং বেশি চার্জ যুক্ত যদি হয় তাহলে চার্জের ঘনত্বটা বেশি হবে, মানে হাই চার্জ ডেনসিটি হবে। যদি হাই চার্জ ডেনসিটি হয় তাহলে হচ্ছে গিয়ে অ্যানায়ন যেটা আছে সেটাকে ভালোভাবে বা শক্তিশালীভাবে সে আপনার মানে কি বলে সেটাকে হচ্ছে গিয়ে প্রভাবিত করবে, যার কারণে পোলারাইজেশনটা স্ট্রং হবে। আচ্ছা, তো এখন আসে এখানে এক্সাম্পল একটা আছে NaCl ভার্সেস CaCl2। এর মধ্যে কি হবে, Ca2+, এখানে আবার এখানে কি Na+। এর মধ্যে দেখেন তো চার্জ ঘনত্বটা কার বেশি, Na+ এর থেকে Ca2+ এর বেশি না, তার মানে কি এর হাই চার্জ ডেনসিটি হলে কি স্ট্রং পোলারাইজেশন হবে, স্ট্রং পোলারাইজেশন হলে কি হবে, CaCl2 এর পোলারাইজেশনটা বেশি হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে অ্যানায়ন যদি বড় হয়, মানে অ্যানায়ন যদি লার্জ হয় এবং হাই চার্জড হয় তাহলে ক্যাটায়ন সহজে পোলারাইজড হতে পারে, ক্যাটায়ন দ্বারা সহজে পোলারাইজড হতে পারে। এখানে এক্সাম্পলে কি দিছে, NaCl আর হচ্ছে Na। তো দেখেন স্বাভাবিকভাবে Na কি, I হচ্ছে মাইনাস আর Cl কি মাইনাস, তো এখানে হচ্ছে কি I মাইনাসটা কি Cl মাইনাস থেকে বড়, যার কারণে Na যেটা সেটা কিন্তু পোলারাইজড হতে বেশি পারবে, বেশি পোলারাইজড হবে। আচ্ছা, দেন আসি হচ্ছে ক্যাটায়ন হ্যাজ আ ফিউসিডিও নোবেল গ্যাস কনফিগারেশন। আচ্ছা, ক্যাটায়নের
ফসিডো নোবেল গ্যাস কনফিগারেশন, যখন একটা ক্যাটায়নের বাইরে শেষ শেলে 18টা ইলেকট্রন থাকে নোবেল গ্যাস মানে ইনহার্ট গ্যাসের মতো, তাহলে সেটা হচ্ছে গিয়ে পোলারাইজেশনের ক্ষমতা বাড়ায়। যেমন কপার Cu প্লাস এর কনফিগারেশন কি আর্গন 3d10 মানে 18 আর 3d10, এটা কি অরবিটালটা ফুল না, তার মানে এটা কি অ্যাননকে বাইরের শেলে রয়েছে, ফলে এটা অ্যাননকে প্রভাবিত করতে পারে, যার কারণে কি এটা আপনার মানে ফাজান রুলটা ফলো করে হাইলি পোলারাইজড হতে পারে। এই ওকে, এখন আমরা নেক্সট স্লাইডে যাই। এখন আসি আমরা সলভের ক্ষেত্রে। সরি, তো ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখি কি বলছে প্র্যাকটিস সেশনে। তো ফার্স্ট বলছে হুইচ ওয়ান ইজ দ্য মোর কোঅ্যাভ্যালেন্ট। এখানে দেখেন AlCl3 BCl3 CH4 NaCl, কি মনে হয় BCl3টা সবচেয়ে বেশি কোঅ্যাভ্যালেন্ট হবে। দেখেন তো এটা কি আয়নিক বন্ড না, এখন কোঅ্যাভ্যালেন্ট হিসেবে এটার বলতে পারেন, এটা বলতে পারেন, এটা বলতে পারেন। ক্যাটায়নের আকারটা একটু দেখেন তো, ক্যাটায়নের আকারটা কার ছোট, BCl3 এর মধ্যে বি এর ক্যাটায়নের আকারটা ছোট। আমরা এখানে একই বলছি, ক্যাটায়নের আকার যার সবচেয়ে বেশি ছোট হবে, হাইলি চার্জ হবে, সে কি মোর কোঅ্যাভ্যালেন্ট হবে। তার মানে কি BCl3 এখানে অ্যান্সার, কারণ BCl3 এর যে ক্যাটায়নটা আছে B, সেটা হচ্ছে সবচেয়ে ছোট, যার কারণে BCl3টা অ্যান্সার, মোর কোঅ্যাভ্যালেন্ট দেখাবে। এখন এই হুইচ ওয়ান ইজ নট ওয়াটার সলিউবেল। ওয়াটার সলিউবেল কি NaCl কি ওয়াটার সলিউবেল, আপনার KCl কি ওয়াটার সলিউবেল, এগুলো কি আয়নিক বন্ড। আয়নিক বন্ডগুলো সাধারণত মানে ইয়া হয় ওয়াটার সলিউবেল। CaClটা ওয়াটার সলিউবেল হয় না সাধারণত। আচ্ছা, তো হুইচ ওয়ান ইজ দ্য রং পোলারাইজেশন। দেখেন তো B2 প্লাস Mg2 প্লাস Al3 প্লাস Mg2 প্লাস, এটার অ্যান্সার হচ্ছে B2 প্লাস আর Mg2 প্লাস। ওকে, থ্যাংক ইউ গাইস, আজকের ক্লাস এই পর্যন্তই। আই হোপ আপনাদের ক্লাসটা ভালো লাগছে। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আপনারা আমাদের পেজ বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আপনাদের ক্লিয়ার করে দিব। থ্যাংক ইউ সো মাচ ক্লাসে থাকার জন্য।